আসসালামু আলাইকুম, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম স্যার। আজকে ভালো একটু আছেন? হ্যাঁ, ভালো আছি সাধারণত সন্ধ্যার সময় আমাদের ক্লাসগুলো হয়। আজকে একটু অড টাইমে ক্লাসটা পড়েছে। আশা করি খুব একটা সমস্যা হবে না আপনাদের। ভালোই তো ভাই, খেলা দেখা যাবে। তো আজকে হচ্ছে আপনাদের টোফেল লাস্ট ক্লাস। টোফেলের আমাদের এই ব্যাচটা শেষ করব আজকে ক্লাসের মাধ্যমে। তো বলেন, যদি আমাদের আজকে ক্লাসে আমি এবং জামিল ভাই দুজনেই আছি। জামিল ভাই একটু হাই বলেন। হাই। আসসালামু আলাইকুম জামিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ভাই। আপনাদেরকে খেলা দেখার সুযোগ দেওয়ার জন্য আমরা চারটায় করছি। আমরা নিজেরা যে খেলা দেখবো বিষয়টা ওরকম না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। না না, আমরাও খেলা দেখবো। ওকে। তো আজকে আসলে আমাদের নিজেদের পড়ানোর কিছু নেই। আজকে ক্লাসটা কতক্ষণ হবে সেটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। টোফেলের ভিতর থেকে আপনাদের যদি কোনো কিছু কি বলবো রিভিজিট করাতে হয়, কোনো কিছু এক্সপ্লেইন করতে হয় ফার্দার, সেগুলো আজকে আমরা করব। এমনিতে আপনারা জানেন যে আপনাদের এই ওয়েবসাইটে আপনারা ক্লাসগুলো আগামী আরো 2 মাস অ্যাভেলেবেল পাবেন, ভিডিওগুলো। তো সেই সময় আপনারা চাইলে আবার এই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া যতগুলো এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজগুলোর এক্সপ্লেনেশনও আপলোড করা আছে ওয়েবসাইটে। তো বলেন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে অর সামথিং। আমি একটা পোস্ট লিখেছিলাম, সেই পোস্টের ভিতরে আমি একটা জিনিসই খালি পেয়েছি, অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন, আর কিছু পাইনি। তো আপনাদের কোয়েশ্চেন কি আছে আপনারা চ্যাট বক্সেও লিখতে পারেন, চাইলে চ্যাট বক্সে ওপেন করা আছে। ওহ, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই। সো তাইসির ভাই, চলেন আমরা শেষ করে দিই। এক কোশ্চেন আছে তো, আছে, বলেন বলেন। মানে কোশ্চেন না ঠিক, মানে আবার কোশ্চেন না, মানে 129 পেজে ভাই আমরা ওই যে কুড মাইট মেয়ের একটা ইয়া পড়ছিলাম, টপিক পড়ছিলাম। তো ওখানে ভাইয়া কিছু সেন্টেন্স ছিল যে মে দিয়ে করেছে, মানে আই মে নট বি এবল টু গো উইথ ইউ টুনাইট বা টুডে, এই টাইপের সেন্টেন্স গুলো যদি আমি ভাইয়া মের উঠিয়ে দিয়ে যে আমি টেন্সে কনভার্ট করার চেষ্টা করি, মানে সিম্পল টেন্সে, তখন কি আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখতে হবে, এটা ম্যান্ডেটরি, নাকি হচ্ছে শুধু প্রেজেন্ট টেন্সে রাখলেও হচ্ছে?
হ্যালো। হ্যাঁ তাইসির ভাই, ওই উনার মানে এত বেশি কথা যে ওই সারমর্মটা কি ছিল এটা কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন আরেকবার? ভাইয়া বইটা খোলা থাকলে আমি আর একটু ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে পারবো। বইটা আচ্ছা কত পেজে খুলবো ভাইয়া বলেন? 129 129। দাঁড়ান চেষ্টা করছি, মোবাইলে আছি তো তা হয়ে যায়। হ্যাঁ বলেন, 129 নম্বর পেজে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড লাইনটা। ইট মে নট বি এবল টু গো উইথ ইউ টুনাইট। হ্যাঁ হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছিলাম যে মে নট বি এবল টু, হ্যাঁ, তো হুম মে নটটাকে যদি আমি এম নট করার চেষ্টা করি তাহলে কি হ্যাঁ, সেটা ঠিক থাকবে কিনা, আই এম নাকি নট এবল, আই এম নট বিইং এবল কিংবা আই এম নট এবল? I am not being able to go with you tonight. I am not being, এটা হচ্ছে I am not able, এই কথাটা বলতে সুন্দর না? হ্যাঁ, কিন্তু ভাই ওই যে আবার টেন্সের সময় পড়েছিলাম যে ফিউচার হুম ভাবাপন্ন সেন্টেন্স গুলোকে কন্টিনিউয়াস করতে হয়, সেটা কি হুম এখানে অ্যাপ্লিকেবল কিনা? না আসলে আমি আপনাকে একটা বিষয় বলি, বিষয়টা হচ্ছে টেন্স জিনিসটা আমরা এই ধরনের কিওয়ার্ড গুলো দেখে দেখে আসলে লিখি। হ্যাঁ, এটা হচ্ছে যে চিরাচরিত আমাদের একটা স্বভাব, এবং এটা আমরা রুল গুলো ফলো করি কেন, কারণ হচ্ছে পরীক্ষার হলে এই ধরনের রুল গুলাতে অ্যাপ্লাই করা হয়, যেটার উপরে ভিত্তি করে আমাদেরকে প্রশ্নগুলো করা হয়। হ্যাঁ, এখন আমি আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই ধরনের সময়গুলো থাকলে আপনি ফিউচার ইনডেফিনিট করতে পারেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারেন, ইভেন কি প্রেজেন্ট ইনডেফিনিটও করতে পারেন, ডিপেন্ডস অন ইউর কনটেক্সট। হ্যাঁ, সো আই এম নট বিইং এবল, এই কথাটা আসলে কিরকম শোনায় আপনার কাছে, আপনি বলেন? না, ভালো তো শোনাচ্ছে না কোনোভাবে। মানে আমি সক্ষম হচ্ছি না, মানে বিষয়টা একটু রিডিকুলাস না? মানে আমি হ্যাঁ, সক্ষম হচ্ছি না মানে কি, আমি হয় আমার হয় এখন আমি এখন আমার পক্ষে পসিবল না, অথবা আমার পক্ষে ভবিষ্যতে পসিবল হবে না। তো আমি যদি এই জিনিসটা বোঝাতে চাই আই এম নট এবল, হ্যাঁ, অথবা আই উইল নট বি এবল, আচ্ছা সিম্পল। আপনার কথা হচ্ছে সেটা। এখন আপনি মনে করেন এখানে যেহেতু আমরা শিখে আসছি টাইম থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা যায়, তো এখানে আমি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস না করে ইনডেফিনিট করতে হচ্ছে। ওকে ফাইন, আমি ইনডেফিনিট না করে আমার তো আরো একটা অপশন আছে ফিউচার ইনডেফিনিট, ওটা করি, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, সে কথা জামিল ভাই আমার, নাকি? হ্যাঁ আমার কথা কি শোনা যায় না এতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে শোনা পেরেছি। গেছে। ও আচ্ছা, না উনি উনি আর কিছু বলছেন না কেন, উনি কোথায় হারায় গেল? না না ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, হ্যালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে তাহলে, হ্যাঁ, ওকে ওকে। ওকে। আচ্ছা, একজন স্যার জি বলবেন, লুৎফুন্নেসা। স্যার অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন 210 নাম্বার পেজে 210। জি। দুশো দশ মানে হচ্ছে 225। এইটা এক্সাম্পল সেটা সবাই বলে কিন্তু পারে না অনেক কিছু। হ্যাঁ বলবেন। স্যার এখানে ইনকারেক্ট পর একটা কারেক্ট সেন্টেন্স আছে। কারেক্ট সেন্টেন্সটার মানে অক্সিলারি ভার্ব উইল, মিস্টার আদামস উইল হ্যাভ টু ওয়ার্ক, সেটা একটু বুঝিয়ে দেন। কত নাম্বার কোশ্চেন? এক্সারসাইজ 46। এটা এক্সাম্পলস অফ প্রোনাউন 210 নাম্বার নিচে। এইটা দেখা যাচ্ছে না যে? এই যে এখন দেখতে পাচ্ছেন তো? দেখতেছি না আমি, কেন কোন দেখা যাচ্ছে? মিস্টার ব্রাউন আর মিস্টার অ্যাডামস এর এই এক্সাম্পলটা তো?
জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই এক্সাম্পলে আসার আগে আমি যদি আপনাকে এইটা, যদি আমি ভুল না করে থাকি, এই ক্লাসটাও আমি নিয়েছিলাম, আমি এটাকে একটু অন্যভাবে দেখাই। সাধারণত আমি যদি এক্সাম্পলটা দিয়ে দেখাই, আহ, এখন আমি যদি আপনাকে বলি যে এই সেন্টেন্সের মানে কি, তখন কি বলবেন? সেটা অর্থ হ্যাঁ, আমি স্ক্রিনে একটা লাইন লিখেছি, দেখতে পাচ্ছেন তো? স্ক্রিনে কেন দেখা যাচ্ছে না কেন? আচ্ছা আমি স্ক্রিনে লিখেছি শাইলা মেট রিতা বিকজ শি ওয়াজ সিক। আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছে নাকি কেউই দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। দেখতে পাচ্ছি। পাচ্ছি। তো আচ্ছা আমি এটা একটু বুঝাই দিই এখানে সমস্যাটা কোথায়। খেয়াল করেন, লুকফুলনেস আপনি যে প্রশ্নটা করেছেন, শাইলা মেট রিতা বিকজ শি ওয়াজ সিক, এই সেন্টেন্সটায় আসলে আমি কনফিউজড হয়ে যাব। কেন? কারণ যদি এমন হয় যে শাইলা ডক্টর, যদি শাইলা ডক্টর হয়, তাহলে রিতা অসুস্থ হয়েছে এই কারণে শাইলা রিতাকে দেখতে আসছে, জি এরকমও হতে পারে। আবার এমন হতে পারে রিতা হচ্ছে ডক্টর আর শায়লা হচ্ছে অসুস্থ, এখন আমরা অসুস্থ হলে যে ডাক্তারের কাছে যাই, তাই না? তো এই কারণে শায়লা রিতার সাথে মিট করতে পারে। তো এখানে যে সমস্যাটা হচ্ছে, এখানে তো শি আছে, শি মানে একটা ফিমেল পার্সনকে বোঝানোর জন্য আমরা শি প্রোনাউনটা ব্যবহার করি। তো শায়লা নামটাও একটা মেন নাম, রিতাও হচ্ছে একটা মেন নাম। তাহলে এই শিটা আসলে কাকে বোঝাচ্ছে, শায়লাকে বোঝাচ্ছে না রিতাকে বোঝাচ্ছে? এটা কি আমরা কনক্লুসিভলি বলতে পারি? বলতে পারবো না। আপনি কি বলতে পারবেন না? কনক্লুসিভলি বলতে পারবেন না, নাকি আমার প্রশ্নের উত্তরটা বলতে পারবেন না? মানে শাইলাকে বোঝাচ্ছে। আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। এই সেন্টেন্সের ভিতরে শাইলা মেট রিতা বিকজ শি ওয়াজ সিক, এই সেন্টেন্সটা যদি আমি বলি, তাহলে এখানে একটা কনফিউশন তৈরি হবে। কেন? কারণ এই শিটা আসলে রিতাকে বোঝাচ্ছে নাকি শাইলাকে বোঝাচ্ছে সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি না। এমনও হতে পারে শায়লা অসুস্থ ছিল তাই সে রিতার সাথে দেখা করেছে, আবার হইতে পারে রিতা অসুস্থ তাই সে শায়লার সাথে দেখা করেছে। কারণ এখানে শি ব্যবহার করা হয়েছে, এখানে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না এই শিটা কাকে বোঝাচ্ছে। কিন্তু যদি এই সেন্টেন্সটা এরকম না দিয়ে যদি সেন্টেন্সটা এরকম থাকতো, শায়লা মেট জন বিকজ শি ওয়াজ সিক, এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না। কেন? কারণ শায়লা একটা ফিমেল নেম, জন একটা মেল নেম। তো এখানে যেহেতু শি দিয়ে জনকে কখনোই বোঝাবে না, শুধুমাত্র শায়লাকে বোঝাবে, তাই এই সেন্টেন্সটা ঠিক আছে। কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে সমস্যা আছে। কি সমস্যা? এখানে যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনটা আসলে দুইজনকেই বোঝাতে পারে। এইটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন, এটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন। আমার কথা কি এখন বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো নির্দিষ্ট আপনি আপনি যে সেন্টেন্সটা বলেছেন সেই সেন্টেন্সটার ভিতরে কিন্তু একই জিনিস আছে। আচ্ছা আপনার সাউন্ডটা মিউট করে রাখেন, কথা বললে তখন আনমিউট করবেন, আপনার ওখান থেকে আওয়াজ আসছে, কথা বলার সময় শুধু আনমিউট করবেন। তো এই সেন্টেন্সের ভিতরে কি লেখা আছে? মিস্টার ব্রাউন টোল্ড মিস্টার অ্যাডাম দ্যাট হি উড হ্যাভ টু ওয়ার্ক অল নাইট ইন অর্ডার টু ফিনিশ দ্য রিপোর্ট। তো এই সেন্টেন্সের ভিতরে যে হিটা আছে, এই হিটা আসলে কাকে বোঝাচ্ছে? মিস্টার ব্রাউনকে বোঝাচ্ছে নাকি মিস্টার অ্যাডামসকে বোঝাচ্ছে? এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারি না। এমন হতে পারে মিস্টার ব্রাউন আসলে কাজ করতেছে, সে মিস্টার অ্যাডামসকে বলল যে আমার কাজ আছে তাই আমি যেতে পারছি না, এমন হতে পারে। আবার মিস্টার ব্রাউন মনে করেন মিস্টার অ্যাডামসের এমপ্লয়ার, মিস্টার ব্রাউন অ্যাডামসকে বলল যে তোমাকে এই কাজটা সারাদিন ধরে করতে হবে,
সো এই জায়গায় এই হি দিয়ে আমি ব্রাউনকেও বোঝাতে পারি, অ্যাডামকেও বোঝাতে পারি। এই কারণেই অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউনের ঝামেলাটা আসে। এর সাথে আরেকটা অ্যাডজাসেন্ট জিনিস বলে দিই, আপনারা ইন্টারমিডিয়েট পর্যন্ত প্যাসেজ ন্যারেশন করেছেন। সেই প্যাসেজ ন্যারেশন যখন আপনারা করেছেন, তখন আমরা ওই সময় যখন হি বা সি ব্যবহার করতাম, তখন তার পাশে ব্র্যাকেটে ওই হিটা কাকে বোঝাচ্ছে তার জন্য ফাদারকে বুঝাইলে এফ, সানকে বুঝালে এস, কিংকে বুঝালে কে লিখে দিতাম। এই কারণেই লিখতাম যাতে আমার প্রোনাউন নিয়ে কোনো ঝামেলা তৈরি না হয়। এবং আপনারা যখন গ্রামার প্রিপারেশন নেবেন, আমরা যে অনেক সময় বলি সিলি গ্রামেটিক্যাল মিস্টেকস গুলো করা যাবে না, সেটার মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন। প্রোনাউন যদি কখনো ব্যবহার করেন, তাহলে সেই প্রোনাউন যেই নাউনকে রিপ্লেস করবে, যেই নাউনকে বোঝাবে, সেটার জন্য ক্লিয়ারলি বোঝা যায়। আমরা সঠিক সিঙ্গুলার সাবজেক্টের জন্য, সিঙ্গুলার নাউনের জন্য সিঙ্গুলার প্রোনাউন, প্লুরাল নাউনের জন্য প্লুরাল প্রোনাউন ঠিকভাবে ব্যবহার করি। জামিল ভাই আর কিছু অ্যাড করবেন আপনি? আর লুৎফুন্নেসা? না ভাই, ঠিক আছে। লুৎফুন্নেসা আপনি আর যদি কোনো রিবাউন্ড কোশ্চেন থাকে করতে পারেন। স্যার মিস্টার আদমস পর উইল দিছেন, ওখানে উইল দেওয়া আছে, আবার অর দেওয়ার পর মিস্টার আদমস এর পর ওল্ড কেন ওখানে? ও আচ্ছা, এইটা আপনি চিন্তা করতেছেন যে এখানে উড হ্যাভ ছিল, সেটা এখানে উইল হ্যাভ হয়ে গেল কেন, এটার কথা বলতেছেন? জি। আচ্ছা, এটা দুইটা আলাদা সেন্টেন্স, এখানে এক্সাম্পল দেওয়ার কারণে বুঝাইছে। খেয়াল করেন, আমরা যখন এক সিকোয়েন্স অফ টেন্স শিখেছিলাম, সিকোয়েন্স অফ টেন্স মানে যদি আপনাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাও বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই পাস্ট টেন্সে হবে। তো এখানে মিস্টার ব্রাউন সেইড দ্যাট, এই যে একটা সেইড পাস্ট আছে, সুতরাং এর পরের সেন্টেন্সটাও অবশ্যই পাস্ট টেন্সে হবে। তো আমরা জানি যে উইল চেঞ্জ হয়ে পাস্টে উড হয়, এই কারণে উইল হ্যাভ টু চেঞ্জ হয়ে এখানে উড হ্যাভ টু হয়েছে। বাট এই সেন্টেন্সের ভিতরে এরকম কোনো বিষয় নেই, এখানে একটাই সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিস্টার ব্রাউন, এখানে কোনো নতুন ক্লজ নেই। জাস্ট বলা আছে অ্যাকর্ডিং টু মিস্টার ব্রাউন মিস্টার অ্যাডামস উইল হ্যাভ টু ওয়ার্ক অল নাইট ইন অর্ডার টু ফিনিশ দ্য রিপোর্ট। এখানে এই উইলটা, এখানে যে উইলটা, এটাকে আপনি এক্সাম্পলের জন্য এখানে উইল দিয়েছে, নট দ্যাট যেখানে উড দিলে ভুল হবে। উড দেওয়া যেত যদি এটা পাস্টের কথা বোঝায়। মূল বিষয় যেটা দাগ দেওয়া আছে যে আপনি এখানে প্রোনাউন ব্যবহার করতে পারবেন না, কনফিউশন এড়ানোর জন্য। এখন কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার উপরের এক্সাম্পল একটা প্রবলেম ছিল আমার। এই জর্জ। এক্সাম্পলেই? না না স্যার, এটার আগেরটা, জর্জের। আগের পেজ? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা স্যার হ্যাঁ। এখানে স্যার জর্জ ডিসলাইকস পলিটিক্স বিকজ হি বিলিভস দ্যাট they are corrupt। আমি কি এখানে they are corrupt এর আগে মানে বদলে ইট ইজ কারাপ্ট লিখতে পারতাম স্যার? ইট দিয়ে পলিটিক্স বুঝিতেই। হ্যাঁ, কিন্তু ঠিক আছে কাহিনী স্যার। হচ্ছে এখানে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, যে কারাপ্ট শব্দের অর্থ কি? দুর্নীতিগ্রস্ত। পলিটিক্স শব্দের অর্থ কি? রাজনীতি। তো রাজনীতি কি কখনো দুর্নীতিগ্রস্ত হয়? না স্যার, রাজনীতিবিদরা। জি। সো আপনি ইট লিখলে এই গ্রামেটিক্যালি কারেক্ট হইতো, কিন্তু সেন্টেন্সটা ওই যে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা একটা বিষয় আছে না, ওই জায়গায় গিয়ে আবার সমস্যা হয়েছে। যে পলিটিক্স তো কারাপ্ট হইতে পারে না, পলিটিক্স যারা করে তারা কারাপ্ট হইতে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো দেখি কারোর কোনো মেসেজ আছে কিনা।
আচ্ছা, অনেক মেসেজ আসছে দেখুন। লিখিত পরীক্ষা ভালো করার জন্য আপনাদের মূল্যবান উপদেশ শুনতে চাই। অঙ্ক শেষ শুরু করলে আগে না আধা ঘন্টা আচ্ছা, লিখিত পরীক্ষা এটা পরে। অ্যাডভান্স ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? অ্যাডভান্স ব্যাচের ক্লাস জামিল ভাই নেক্সট উইক থেকে শুরু করব নাকি তারপরের উইক? টেন্টেটিভ নেক্সট উইক থাক। মানে নেক্সট উইক বলতে হচ্ছে যে এই সপ্তাহ না, এর পরের সপ্তাহ। হ্যাঁ হ্যাঁ, এই রোববারের পরের রোববার, সরি মানে পরে যেটা রোববার আসবে তারপরে, মানে সোম আর বুধ তো আমাদের আসলে টেন্টেটিভ ডেট আছে। তো এই সোমবারের পরে সোমবারটা আমরা ইনশাল্লাহ শুরু করার প্ল্যান আছে। আর 2 নম্বর হচ্ছে আপনারা যারা টোফেল গ্রুপে আছেন, আপনাদের ব্যাচ শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনারা টুস্টার গ্রুপ থেকে বের হয়ে চলে যায় না। হ্যাঁ, স্টে ইন দ্য গ্রুপ। আমরা এই জায়গায় আপনাদেরকে ইনফরমেশন দিব, সো আপনারা জানতে পারবেন। নিউজ পেপারের এডিটোরিয়ালের উপর মান্থলি কোনো বই কি বের হয় নাকি নিউজ পেপার থেকেই পড়তে হবে? নিউজ পেপারের এডিটোরিয়ালের উপরে বই, আই এম নট অ্যাওয়্যার অফ ইট। প্রথম কথা, নিউজ পেপারের এডিটোরিয়ালের উপর বই যদি কেউ করে তাহলে সে কি করবে? নিউজ পেপারের এডিটোরিয়ালটা কপি করবে, কপি করে বইটা বানাবে। তো আমার মতে আপনি সেই বইটা যদি না কিনে নিউজ পেপারের এডিটোরিয়ালটাই প্রতিদিন ফলো করেন, এতে ভালো হয়। কেন? একটা নিউজ পেপারে একটা নিউজ পাবলিশ হওয়ার আগে অনেকজন এক্সপার্ট সেটা দেখে জাজ করে কোনো ভুল থাকলে কারেক্ট করে তারপরে পাবলিশ করে। তো নিউজ পেপারে ভুল থাকার সম্ভাবনা খুবই কম। আর সেটা কপি করে একটা বই করলে সেটা হয়তো আপনার পড়তে অনেক সুবিধা হবে, কিন্তু ওখানে অনেক কিছু ভুল ভ্রান্তি থেকে যেতে পারে। সো ইটস বেটার নিউজ পেপার ফলো করো। তবে বিষয়টা এমন না যে আপনার মানে সব এডিটোরিয়ালের সবকিছু মুখস্থ রাখতে হবে। আমি নিজে নিউজ পেপার পড়ছিলাম, নিউজ পেপারের টেকনিক ফলো করছিলাম জাস্ট আমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগে। আমি প্রতি সপ্তাহে একটা নিউজ পেপার পড়তাম, এরকম করে আমি মাত্র 2 মাস করেছি। সো আচ্ছা, আমি একটু বলে দিতেছি ভাই, এখানে আসলে হ্যাঁ, ওনারা যেটার জন্য আসলে এডিটোরিয়ালটা খুঁজে আর কি, সেটা হচ্ছে যে একটা নিউজ পেপারে আসলে অনেকগুলো আর্টিকেল থাকে, তো তো প্রতিদিন আসলে অনেকের পক্ষে এই সুযোগটাও আসলে বের করাটা অনেক টাফ হয়ে যায়। মানে হচ্ছে যে আচ্ছা। প্রতিদিন আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়বো, এতগুলো আর্টিকেল পড়বো স্টাফ। সো এই ক্ষেত্রে ওনারা যেটা মানে খুঁজতে চায় সেটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট গুলো নিয়ে কেউ যদি কোনো মানে সংক্ষেপে কিছু বের করে থাকে। সো মাহিজ সম্পাদকীয় এটা যেটা লিখেছে, এটা ঠিক আছে। ও কি করে, ওই নিউজ পেপার থেকে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে ওগুলা কালেক্ট করে মাস শেষে একটা সম্পাদকীয়ের মতো বের করে, যেগুলা আসলে পড়লে পরীক্ষার্থীরা উপকৃত হতে পারবে, এই ধরনের আর কি। হ্যাঁ, আপাতত ঘুরে ফিরে দেখা যায় যে কি মোটামুটি দুটোই আসলে ওখানে সেম। মাইস সম্পাদকীয়টার ক্ষেত্রে আমি যেটা দেখলাম, কিন্তু নিউজ পেপারে একটু বেশি থাকে, ও এখানে ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আসছে, জাস্ট এটাই, আর কোনো পার্থক্য নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তো পেয়েই গেলেন উত্তর। যিনি প্রশ্ন করেছিলেন মাহিদের অনুবাদ, এটা আপনারা ফলো করতে পারেন। ওকে, সার্বিক দিক বিবেচনায় আপনাদের হিসাবে ব্যাংকে কবে পরীক্ষা শুরু হতে পারে? ব্যাংকের লিখিত পরীক্ষা ভালো করা, লিখিত পরীক্ষার আগেই কোশ্চেন আসছিল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ব্যাংকে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে, এই যে কবে থেকে শুরু হতে পারে এই কোশ্চেনের উত্তর আমি সত্যি কথা এখানে অনেকে অনেক ভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করে, বাট এই সব বিষয়ে আমি নিজেও আসলে বুঝি যে আপনাদের অনেকেই হয়তো রাশেদ নূর কথা শেষ করার পর কথা বলি আমরা। হ্যাঁ, তো আমাদের মধ্যে অনেকেই এই ওয়েট করছেন অনেকদিন ধরে পরীক্ষার জন্য। তো আমি এখন পর্যন্ত আমাদের এইচআরডি কাছ থেকে কোনো রকম ইনফরমেশন পাইনি। কেউ যদি আপনাকে বলে এরকম ইনফরমেশন আছে, এই কথাটা ভুল। এখন পর্যন্ত কোনো রকম ইনফরমেশন লিক করা হয়নি। সো পরীক্ষা কবে শুরু হবে এই রিলেটেড একদম সঠিক জবাব কেউ দিতে পারবে না। যদি কেউ দেয় সেটা ভুল দিবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে কমন সেন্স। কমন সেন্স আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের এখানে ফুল কান্ট্রি ওয়াইড ভ্যাকসিনেশনের কার্যক্রম শুরু হচ্ছে। তো ভ্যাকসিনেশনের কার্যক্রম যদি সাকসেসফুলি শেষ হয়ে যায়, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আস্তে আস্তে থিংস উইল গেট ব্যাক টু নর্মাল টাইমলাইন। সো তখন আস্তে আস্তে এক্সামটা শুরু হবে। তো আমার কথা হচ্ছে আপনাদেরকে সবসময় এই প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে।
দিস ইজ আ ডিফিকাল্ট টাইম, আর এই ডিফিকাল্ট টাইমটা খালি আপনার জন্য না, ইচ অ্যান্ড এভরিবডি প্রিপেয়ারিং ফর দিস কাইন্ড অফ এক্সামস, সবার জন্যই এই সমস্যাটা অ্যাপ্লিকেবল। সো কিছু করার নাই, এটা বুঝতেছেন আপনাদেরও সমস্যা হচ্ছে, যারা যারা স্টাডি নিয়ে আছে বাচ্চা থেকে শুরু করে সবারই এই প্রবলেমটা হচ্ছে, আনপ্রেসিডেন্টেড টাইম। আমি জানি না আপনাদের জায়গায় আমি থাকলে কি করতাম, বাট এখনো পর্যন্ত পরীক্ষা কবে শুরু হবে এই কোশ্চেনের উত্তর নেই। ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হচ্ছে বিধায় সবকিছু সাকসেসফুলি শেষ হলে হয়তো শুরু হতে পারে। লিখিত পরীক্ষা নিয়ে কোশ্চেনের কথাবার্তা পরে বলবো, আর কারো যদি গ্রামেটিক্যাল কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে একটু যদি বলতেন না। জিরান্ড এবং পার্টিসিপল, জিরান্ড এবং পার্টিসিপল কি টোফেলের ভিতরে ছিল ভাইয়া? জি স্যার ছিল স্যার। ওকে, জিরান্ড এবং পার্টিসিপল তো একটা বিরাট বড় আলোচনা। উই জেনারেলি টেক ওয়ান ক্লাস টু কমপ্লিট এভরিথিং। সো আপনার কোশ্চেন স্পেসিফিক্যালি কি সেটা যদি বলতেন স্যার তাহলে এটা ধরতে আমরা কষ্ট হয় কোনটা জিরান্ড বলবো কোনটা পার্টিসিপল বলবো। জামিল ভাই কি বের করবো? আই ওয়াজ এক্সপেক্টিং ইওর মানে এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি কি ওইটা বের করবো অ্যাডভান্স নাকি কোর্সে সেটা বলেন। রাখেন রাখেন ওনাদের জিজ্ঞেস করে অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েছে কিনা, জি স্যার ভর্তি হয়েছে। তাহলে আপনাকে আর তাহলে এখানে তো cover আমাদের দরকার নেই, কভার হবে, টেনশনে কিছু না, আর কিছুদিন ওয়েট করেন। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার একটা সেন্টেন্স বলি, এখানে দুইটা অপশন আছে, কোনটা হবে বুঝতে পারছি না স্যার। ইট কস্ট রিলেটিভলি এ লিটল অর লিটল এন্ড ইউ ক্যান সেভ লট। এখানে স্যার লিটল হবে নাকি এ লিটল হবে এটা বুঝতে পারছি না স্যার। টাইপ করবেন একটু, আমি তো বুঝতে পারি না সেন্টেন্সটা। স্যার আপনি বলেন, আমি আরেকবার লিখি তাহলে। ইট কস্ট রিলেটিভলি তারপর a little or little and you can save a lot. হ্যাঁ বলেন, সমস্যা কি এখন? স্যার এখানে লিটল হবে নাকি এ লিটল হবে এটা বুঝতে পারছি না স্যার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আর কেন হবে এটা লিটিল, জানতে। আচ্ছা লিটিল আর লিটিল মধ্যে পার্থক্য কি? স্যার একটা নেগেটিভ অর্থ দেয় আর একটা পজিটিভ। সেটা তো ঠিক আছে, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ? স্যার এ লিটল নেগেটিভ। এ লিটিল নেগেটিভ, এ লিটিল মানে হচ্ছে সাম, লিটিল মানে হচ্ছে নেগেটিভ। সরি স্যার। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমি এই সেন্টেন্সটা দিয়ে যদি বাংলা করার চেষ্টা করি তাহলে বাংলাটা কি আসবে? নেগেটিভ মিনিং এবং পজিটিভ মিনিং কিভাবে দেয় সেটা তো আমি আপনাদেরকে বলেছিলাম, রাইট? যে ইন জেনারেল সেন্সে আমি যদি বলি যে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, তো এটা যদি আসল ঘটনা হয় আর কেউ যদি আমাকে চার্জ করে যে আমার অনেকগুলো ফ্রেন্ড, আমি যদি সেটাকে একটা নেগেটিভ ভাইব দিতে চাই তখন আমি বলি যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। সো এই একই জিনিস কিন্তু এই জায়গায় হচ্ছে, আমি কিন্তু এখানে একটা নেগেটিভ ভাইব দেওয়ার চেষ্টা করছি। কেন? কারণ এই নেগেটিভ ভাইব দিয়ে আমি বলছি যে তুমি অনেক সেভ করতে পারবে কারণ খরচটা কম হবে। সো এটার অ্যান্সার এখন কি হবে বল? অ্যান্সার লিটল আছে স্যার। আমি অ্যান্সার কি আছে বলতে বলি নাই আপনাকে, আমি
বুঝানোর পরে এটার অ্যান্সার আপনার কাছে জানতে চাইছি। আমি আবার রিপিট করি, আমি অনেক চার্জ পাচ্ছি, মনে করেন কেউ চার্জ করতেছে যে আমার অনেক ফ্রেন্ড, আমি বলতেছি না আমার বেশি ফ্রেন্ড না, আমার অল্প ফ্রেন্ড, মানে আমি একটা নেগেটিভ সেন্স দিতে বলছি, নেগেটিভ সেন্স দিয়ে বলছি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তো এই সেন্টেন্সের ভিতরেও আমি এতটুকু জায়গা দিয়ে একটা নেগেটিভ সেন্স দিচ্ছি যে এইটার অনেক খরচ কম, এত কম এই কারণে তুমি অনেক সেভ করতে পারবে। এখন এটা যদি একটা নেগেটিভ ভাইব দেয় তাহলে এখানে অ্যান্সার কোনটা হওয়া উচিত? নেগেটিভ দিলে লিটিল হবে। আপনি কি আমার কথা স্যার যদি বুঝছেন আমি এটা নাকি বলতে চাই, জি স্যার বুঝতে বলেন। পারছি স্যার। স্যার যদি আমি এটা বলতে চাই যে এটা তুলনামূলকভাবে একটু কম খরচ, তাহলে কি লিটল হতে পারে? আপনি বলতে চান যেটা বললেন সেটা বলে সেন্টেন্সটা আমাকে বলতে হবে, সেন্টেন্সটা বলেন। It cost relatively a little and you can save a lot. এটা তো আর মিনিংফুল সেন্টেন্স হচ্ছে না। আপনি যদি বলেন যে এখানে কিছু খরচ হবে এবং তুমি অনেক সেভ করতে চাও, এভাবে তো সেন্টেন্সটা হয় না। নর্মালি আমরা সেন্টেন্সটা কিভাবে বলি যে এটার খরচ অনেক কম, এটাতে অনেক সেভ হবে। তো এই যে আমি একটু নেগেটিভ সেন্স দিতে চাচ্ছি, আমি এখানে কেন এ লিটিল আনবো? তাইসি ভাই জি স্যার, ওনাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে বুঝিয়ে ফেলি, উনি বুঝতে হয়তো পারছি বা স্যার। থ্যাংক ইউ। আপনার সেন্সটা ধরতে পারে নাই। আচ্ছা ভাই, মনে করেন আমি যদি বলি, প্রথম কথা হচ্ছে সেন্টেন্সটা যিনি লিখেছেন ওনার হয়তো একটু লিখায় ভুল আছে। ইট কস্ট হবে, এস হবে একটা কস্টের সাথে, আর রিলেটিভ হবে না, রিলেটিভলি হবে, জি স্যার, এস আছে, তুলনামূলক ভাবে। হ্যাঁ, এস আছে এবং এস রিলেটিভলি আছে, আছে। জি স্যার। রিলেটিভলি আছে, এখানে অ্যাডভার্বের একটা ব্যবহার আছে। আচ্ছা শুনেন, মনে জি স্যার। করেন মনে করেন আমি একটা কি কিনবো, মুরগি কিনবো। মুরগিটার কিছুটা দাম আছে। ও আচ্ছা, হ্যাঁ, আমি শেয়ার করি না স্ক্রিনটা, সরি। আচ্ছা লাগবে না। স্ক্রিন তো শেয়ার না করে আমি টাইপ করতেছিলাম ভাই, এই কারণে বুঝতে পারিনি, সরি। আমি আচ্ছা ঠিক তো এটা টাইপ করতেছি আর বুঝাইতেছি, কিন্তু এটা শেয়ার করি নাই, আমার খেয়াল ছিল না। তাই তো বলি যে এসও তো দিছি, রিলেটিভলি লিখছি। এনিওয়ে না না, সরি, হ্যাঁ জামিল ভাই দেখান। আচ্ছা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, মনে করেন মুরগি মানে ইট বললাম, হ্যাঁ। তো মুরগিটার দাম হচ্ছে কিছু, তাহলে আমি বলবো ইট কস্ট এ লিটল। মুরগিটার কিছুটা দাম আছে, ইট কস্ট এ লিটল। এরপর আমি যদি বলতে চাই মুরগিটার দাম একদম কম, ইট কস্ট লিটল। তার মানে কস্টের পরে আমি এ লিটলও বসাতে পারছি, লিটলও বসাতে পারছি আমার সেন্স অনুসারে। কখন? যখন আমি বুঝাতে চাচ্ছি মুরগিটার দাম কিছুটা, যখন আমি বুঝাতে চাচ্ছি মুরগিটার দাম অল্প। এতটুকু কি বুঝতে পারছেন মাসুদ রানা সাহেব? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এবার শুনেন, তুলনা কথাটা যখন আসবে রিলেটিভলি মানে অপেক্ষাকৃত বা তুলনামূলক ভাবে, তাহলে তুলনামূলক ভাবে হয় আপনার চেয়ে আমি বেশি হব নয় কম হব। তুলনা করার বিষয়টা হচ্ছে এটাই। তুলনা মানে কি, একটা সাথে আরেকটা তুলনা করা মানে কি হয়, হয় সে এর থেকে বেশি হবে নয় কম হবে। যদি আমরা এই সেন্সটুকু বুঝতে পারি, তার মানে এখানে যেটা রিলেটিভলি মানে অপেক্ষাকৃত, হয় কম নয় বেশি, এখানে কমের একটা অপশন আছে, তাই লিটল। আশা করি এতটুকু বুঝতে পারছেন, এভাবে বুঝতে পারলেও চলবে, সমস্যা নেই। জি স্যার, প্রবলেমটা হচ্ছিল রিলেটিভলি থাকার কারণে, এখন বুঝতে পারছি স্যার। ওকে। জামিল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাতুল ফেরদৌস, অ্যাডভান্স কোর্স শুরু হয়েছে কিনা? অ্যাডভান্স কোর্স শুরু হয়নি, মানে ক্লাস শুরু হয়নি এখনো, ক্লাস শুরু হবে, বাট ভর্তি চলছে। নতুন কোয়েশ্চেন এসেছে, টোফেলের বেসিকের উপর অ্যাডভান্স কোর্স করে সে অনুযায়ী প্র্যাকটিস করলে কম্পিটিটিভ এক্সামে গ্রামার নিয়ে কনফিডেন্ট থাকা যাবে কিনা? আহ, এই কারণেই কিন্তু অ্যাডভান্স কোর্সটা করা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বুঝতে পারতেছি না, হুয়াওই একটা নাম, সেই নাম থেকে একজন বলেছেন। সো এক্সামে সফল হওয়া আর
গ্রামার শিখা, পড়াশোনা করা দুইটা আলাদা জিনিস। দেখবেন আপনারা এই জিনিসটা একটু নিজেদের লাইফ থেকে একটু ট্রাই করার চেষ্টা করবেন, যে ইউনিভার্সিটিতে বা কলেজে হয়তো এটা দেখেছেন যে আপনাদের ক্লাসে যে ইন জেনারেল সবসময় ফার্স্ট টাস্ট হয়, সেকেন্ড হয়, তাদের ক্ষেত্রে কি হয় যে তারা কোনো একটা পরীক্ষার আগে বেশি প্রিপারেশন নেয় নাই, হ্যাঁ, কিন্তু পরীক্ষায় সে ভালো করে ফেলে। আর আমরা যারা অনেক প্রিপারেশন নিতে না পারলে পরীক্ষায় ভালো করি না। এটা কেন হয়? এটার একটা কিন্তু রিজন আছে, একটা হচ্ছে এক্সাম প্রিপেয়ার্ডনেস। সো আপনি অ্যাডভান্স কোর্স করলে এবং সেই অনুযায়ী পড়াশোনা করলে ইনশাল্লাহ অবশ্যই শিখতে পারবেন, কোনো সমস্যা নেই, শিখতে পারবেন। কিন্তু এক্সামে ভালো করবেন কিনা ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন ইউ। এক্সাম হলে গিয়ে কোয়েশ্চেন পাওয়ার পরে, কারণ ওখানে শুধু ইংলিশ কোয়েশ্চেন থাকবে না তো, সাধারণ জ্ঞান থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, বাংলা থাকবে, বাংলার কারক থাকবে, হ্যাঁ, সমাজ থাকবে। এই যে সব কিছু নিয়ে তখন আপনার মাথার ভিতরে কতটুকু জিনিস কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে কম্পিটিটিভ এক্সামে ভালো করা না করা। সো এক্সামে ভালো করবেন কিনা এটা আপনার এক্সাম প্রিপেয়ার্ডনেস, অর্থাৎ আপনি যত পরীক্ষা দিবেন, বাসায় হোক, মডেল টেস্ট হোক, নিজের বাসায় পরীক্ষা দিলেও চলে, এগুলা যত বেশি দিবেন তত আপনার এক্সাম প্রিপেয়ার্ডনেস বাড়বে। অ্যাডভান্স কোর্সে যদি কোর্সে থাকেন এবং যা আপনাদেরকে পড়ানো হয়, যা এক্সারসাইজ দেওয়া হয়, সেগুলো যদি ঠিকঠাক মতো করেন ইনশাআল্লাহ অবশ্যই শিখতে পারবেন। ভ্যাকসিনেশন ক্যাম্পিং আরেকটা বিষয় জানার ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, যেহেতু আজকে টোফেলের লাস্ট ক্লাস, স্যার আমরা টোফেলে তো স্যার অনেক গ্রামারই শিখলাম, তো এগুলো একসাথে কিভাবে মাথায় বা মনে রাখতে পারি স্যার? প্র্যাকটিস, দ্যাটস ইট ভাইয়া। এই যে জামিল ভাই হোক বা আপনি শাকিল ভাইকে আশা করি চিনেন, তারপরে শুভদীপ, এদেরকে যে আপনি ম্যাথমেটিক্স হোক, জামিল ভাইকে ইংলিশ সম্পর্কে কোনো একটা জিনিস জিজ্ঞেস করলে আপনি অ্যান্সার পাচ্ছেন, হ্যাঁ, আপনি যে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করলে অ্যান্সার পাচ্ছেন, এটার মানে কিন্তু এই না জামিল ভাই ক্লিপস টোফেল বইটা গুলায় খায় ফেলছে। আপনি ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন যে উনি নিজে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় এই টোফেল বই এর নাম শুনছে কিনা, সেটা পরের কথা, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আমরা অনেক দিন ধরে পড়াচ্ছি, তো পড়াতে 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 এই জিনিসগুলো মাথার মধ্যে সেট হয়ে আসছে। আজকে আপনাদের কাছ থেকে যেরকম প্রশ্ন, এরকম আমাদের এর আগে 100, 200, 300, 500 জন মানুষ করেছে বিভিন্ন ধরনের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে দিতেই কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথার মধ্যে সেট হয়েছে। তারপরও আমরা ভুলে যাই, অনেক সময় ভুলে যাই, তো তখন আমাদের আবার নেটে ঘেটে চেক করতে হয়। সো কিভাবে আমাদের মাথার মধ্যে এগুলো সেট থাকে? বিকজ অফ প্র্যাকটিস। প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন, যেটা সবসময় বলা হয়ে থাকে। গ্রামার পড়ে আপনি কোনোদিন গ্রামার মাথায় রাখতে পারবেন না। দেখবেন আমি এবং জামিল ভাই যখন আপনাদেরকে পড়াই, তখন আপনাদেরকে আমরা কখনো স্ট্রাকচার পড়াই না, বেশিরভাগ ক্ষেত্রে যখন কিছুই করার থাকে না তখন দেখাই। কিন্তু ইন জেনারেল যে দুইটা নাউন থাকলে এরপরে কি হবে, একটা অ্যাডজেক্টিভ থাকলে এরপরে কি হবে, এরকম স্ট্রাকচার দিয়ে, হ্যাঁ, এভাবে শেখানো হয় না। কেন? কারণ এইভাবে আসলে গ্রামার শেখার বিষয় না। আপনি প্র্যাকটিস করে 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 জিনিসগুলো আপনার ভিতরে আসবে। আপনাকে আমি একটা বাংলা লাইন বললে সেই লাইনটা শুনেই আপনি বুঝতে পারবেন যে এটা হয়েছে কি হয়নি, বিকজ আপনি এটা প্র্যাকটিস করছেন সারাদিন। সো পুরো টোফেলের গ্রামার কিভাবে মাথায় রাখবেন? যত প্র্যাকটিস করবেন তত। আপনি যে কোনো সময় নেটে সার্চ দিবেন প্র্যাকটিস অন টোফেল, টোফেল, আপনি বিভিন্ন কোশ্চেন শিট পাওয়া যাবেন। এক্সারসাইজ করবেন, এক্সারসাইজ করলেই জিনিসটা মাথার মধ্যে থাকবে। কায়েস বিশাল বড় একটা কবিতা লিখছেন, এই কবিতা এখানে দিয়ে লাভ নাই। সো ওইগুলা এক্সাম প্রিপারেশনের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্পিং সারা দেশে শেষে কত সময় লাগতে পারে, এই কোশ্চেনের উত্তর তো তাই জানে না ভাইয়া। জামিল ভাই জানেন? ভাই এখন পর্যন্ত তো যতজন মানুষকে ভ্যাকসিন দিবে বলছে ততটা টিকা আসেও না, তো আমি কেমনে বলবো?
জামিল ভাই দেখেন তো একটা কোশ্চেন আসছে মাহফুজের কাছ থেকে হ্যাঁ কি মেসেজ কোশ্চেন? বক্সে। মেসেজ বক্সে একটা কোশ্চেন আসছে, কোশ্চেনের এক্সপ্লেনেশন কি? কি বলতে চাইছে? Yes, it is the ইন্টারেস্টিং। same borrowers who have suffered the most during the pandemic and are most in need of help. আচ্ছা, এখন ঘটনা হচ্ছে দেখেন, মোস্টের আগে কি অলওয়েজ দা বসাইতে হবে? মাহফুজ একটু কথা বলবেন আমার সাথে। না না ভাইয়া, আচ্ছা, যদি না বসাতে হয় তাহলে আপনি এই প্রশ্নটা আমাকে করছেন, কেন করছেন? আপনার মানে মতামতটা শুনতে চাচ্ছি, তাহলে হয়তো বা আনসার দিতে আমার সুবিধা হবে। ওই যে আমি তো স্পেসিফিক করার চেষ্টা করতেছি যে সব থেকে বেশি, যেমন আগেরটাই সাফার দা মোস্ট ডিউরিং বলছে, ওই মোস্টটাই হ্যাঁ সাফার করতেছে, তাহলে ওই মোস্টটাই যদি আনতে চাই তাহলে এখানে তো দা মোস্টই আসার কথা। আচ্ছা, আমি আপনাকে এই উত্তরটা দেওয়ার আগে আমি আপনাকে একটা সাজেশন দিই। এই প্রশ্নটা আমি কিন্তু ক্লিস্টেবল গ্রুপে দেখেছি। আপনি ক্লিস্টেবল গ্রুপের প্রশ্নটা থাক, আপনি একটা কাজ করবেন, লংম্যান ডিকশনারিটা একটু ডাউনলোড করবেন ইয়া থেকে, প্লে স্টোর থেকে। লংম্যান ডিকশনারিতে ডাউনলোড করে মোস্ট কথাটা লিখবেন, লিখার পর ওখানে মনে করেন 2-3 পৃষ্ঠার মতো আসবে, আপনি পুরোটুকু অংশ পড়বেন। পড়ার পরে আপনি আপনার আনসার পেয়েছেন কিনা শুধু সেটা আমাকে জানাবেন। এবং শুধু আপনাকে উদ্দেশ্য করে বলছি না, যে কোনো কাউকে আমি উদ্দেশ্য করে বলছি, মনোলিঙ্গুয়াল ডিকশনারি যে যেটাই পড়েন, যেমন আমরা ওয়ার্ড ওয়েব একটা আছে, ক্যামব্রিজ বলেন, অক্সফোর্ড বলেন, লংম্যান বলেন, বেসিক্যালি লংম্যানটাকে প্রেফার করছি। এই ধরনের ডিকশনারি গুলোতে আপনারা কোনো ওয়ার্ড নিয়ে যদি আপনার কনফিউশন হয়, ওই ওয়ার্ডটা দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে ওখানে ওই ওয়ার্ড রিলেটেড দুনিয়ার যত গ্রামার হোক বা যা কিছু হোক সবগুলো আপনি ওখানে পেয়ে যাবেন। এই যে মোস্টের সাথে কখন দি বসবে কখন দি বসবে না, এটাও আপনি লংম্যান ডিকশনারির মধ্যে পেয়ে যাবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। এরপরে যদি আপনি না বুঝেন, একটু ঘাটাঘাটি করেন, না বুঝেন হ্যাঁ তাহলে আপনি, লং ম্যান, হ্যাঁ লম্বা মানুষ। লংম্যান, লম্বা মানুষ, হ্যাঁ হ্যাঁ, একটু নীল 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 গোলাপি বা নীল মেরুন টাইপের কালার এটা, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। জামিল ভাই অ্যাডভান্স কোর্স সম্পর্কে জানতে চাইছে, বলেন। অ্যাডভান্স কোর্স সম্পর্কে কি জানতে চাইছে আমি একটু দেখি। থ্যাঙ্কস স্যার, আপনাদের অ্যাডভান্স না না কোর্স কিছু না, জাস্ট বলছে অ্যাডভান্স কোর্স সম্পর্কে জানতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মনে করেন আমরা যে পড়ালেখাগুলো করলাম, এই পড়ালেখাগুলো যদি শেষ হতো তাহলে ইংলিশ গ্রামার আমরা সবাই পারি, এতটুকু আমি আপনাদেরকে এনশিওর করতে পারি। যে আমরা এখানে যে 350-400 জন স্টুডেন্ট ছিলাম, ইনক্লুডিং আমি এবং তাইসির ভাই, সবাই আমরা ইংলিশ গ্রামার পারি, যদি ইংলিশ গ্রামার এতটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়। এবং শুধু আমরা পারি যে তা নয়, আমরা বাংলাদেশে যত ধরনের পরীক্ষা আছে সবগুলোতেই সাকসেসফুলি ওভারকাম করব। ইভেন কি আমরা দেশের বাইরে গিয়েও ভালোভাবে কমপ্লিট করতে পারবো ফরেন স্টুডেন্টদের সাথে, যদি এতটুকুই ইংলিশ গ্রামার হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে এতটুকুই ইংলিশ গ্রামার নয়, এর বাইরেও ইংলিশ গ্রামার আছে। এখন এর বাইরে যতটুকু গ্রামার আছে ততটুকুকে আমরা অ্যাডভান্স বলছি, কথাটা খেয়াল করবেন। তাহলে কতটুকুকে আমরা অ্যাডভান্স বলছি? যেগুলো ক্লিস্টেফেলে আছে কিন্তু বিস্তারিত বলা নেই, সেগুলোকে আমরা অ্যাডভান্স গ্রামার টপিক বলছি। এখন এই অ্যাডভান্স গ্রামার কোর্সটা করলে তার মানে কি আপনি দেশ এবং দেশের বাইরে সব জায়গায় কমপ্লিট করতে পারবেন সবকিছু পড়ে? অবভিয়াসলি না। তাহলে অ্যাডভান্স গ্রামারটুকু আপনাকে কতটুকু পর্যন্ত হেল্প করবে? অ্যাডভান্স গ্রামারটুকু আপনাকে ততটুকু পর্যন্ত হেল্প করবে যতটুকু পর্যন্ত পড়লে আপনি পরীক্ষার হলে গিয়ে একটা প্রশ্ন পড়ে হা হুতাশ করবেন না, পরীক্ষার প্রশ্নটা দেখে আপনার মনে পড়বে না যে, মনে হবে না যে কি এটা একটা এলিয়েন টাইপের একটা কোশ্চেন করছে, এটা আনকমন একটা বিষয়, এটার সাথে আমার জীবনে পরিচয় ছিল না, এই ধরনের কোনো কিছু আপনার ফিলিং হবে না। সো আমরা ততটুকু পর্যন্ত ইনশাল্লাহ এই গ্রামার কোর্সটাতে কভার করার চেষ্টা করবো, আশা করি বুঝতে পারছেন। এরপরে এই না যে কি আমরা সবকিছু আপনাদেরকে পড়াই ফেলতে পারবো, তাহলে আজীবন পড়ায় শেষ হবে না। কারণ একটা জিনিস মনে রাখবেন, 30 বছর ধরে আপনারা হয়তো বা 22-23-24 বছরে আপনারা যদি কেউ বলেন কনফিডেন্টলি আমি বাংলা 100% পারি, তাহলে আমি বলবো আপনি একজন মিথ্যুক, আসলে সম্ভব না। সো আপনি এই 4-5 বছর বা 30 বছরে যে ইংলিশ গ্রামার ফুল পারবেন, আসলে সম্ভব না, তাহলে আপনি একজন মিথ্যুক। যদি বলি আমি পারি, আমি একটা মিথ্যুক। আশা করি বুঝতে পারছেন। জি ভাই, হ্যাঁ আমির ভাই, আপনি যে মানে হ্যাঁ আপনি যে অ্যান্সারটা দিয়েছেন সেটা মানে একেবারে
আমি যে কোশ্চেনটা করছিলাম সেটা অনেকগুলো আমি পারফেক্টলি করতে পারিনি, বাট আপনার অ্যান্সারটাতে আমার কোশ্চেনটা একেবারে সলিউশনটা অনেক ভাবে চলে আসছে। আরেকটা কোশ্চেন ছিল ভাই, ওই মানে আপনারা তো বলছেন ঠিক আছে আমরা তো এখানে ফুল অবশ্যই কমপ্লিট গ্রামার আমাদের দরকার নেই, যে কথা আপনি বলছেন যে মানে এক্সামে যে অনেকগুলো থাকে না, অনেকগুলো টপিক তো আমরা জানিও না, আপনারা হয়তো জানেন, ওই জিনিসগুলো একটু কভার করলে তাহলে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আমরা কভার করবো, যেগুলো নিয়ে আপনারা জীবনের নামও শুনেন নাই, ওই ধরনের টপিক গুলো আমরা কভার করবো, টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না। হ্যাঁ, সেটাই তবে ভাই, কিছু কথা হচ্ছে আমাদের তো গ্রামার নাজি হওয়ার দরকার নাই, আমাদের গ্রামারের বাট দরকার, যতটুকু দরকার ততটুকুই আমাদের দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস আপনাদের নিজেদের পড়তে হবে, এগুলো আমাদের পক্ষে পড়ানো সম্ভব না। যেমন একটা টপিকের নাম বলে আমি আপনাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা কি আমি আপনাকে ক্লাসের মধ্যে শেখাতে পারবো? ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যানালজি এগুলো তো আসলে পড়ানোর মতো না। সো এই জিনিসগুলো আসলে আপনাদের নিজস্ব মানে শক্তিমত্তা, বুদ্ধিমত্তা এবং ক্ষমতার উপরে। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে যে জিনিসগুলো আমরা এখানে যে জিনিসগুলো কভার করবো সেগুলো হচ্ছে, এর মানে এনে যে কি এই গ্রামারটাই পরীক্ষায় আসবে, বাট পরীক্ষা যদি আসে এই ধরনের গ্রামার থেকে কোশ্চেন আসতে পারে, প্রশ্ন ডিফারেন্ট হবে, কিংবা গ্রামারটা হতে পারে যে কি ঘুরে আসতে পারে, কিন্তু গ্রামারটা আপনার পরিচিত হবে, নলেজটা আপনার থাকবে, ওটা বলছি। আপনি অন্ধ হবেন না, চোখে দেখবেন। সেটাই। তাসনিম চৌধুরী একটা প্রশ্ন করেছেন, বাংলাদেশ ব্যাংক অন্যান্য সরকারি ব্যাংকে অ্যাপ্লিকেশন করার সময় অনার্সের রেজাল্ট পাবলিকেশনের ডেট ভুল দিয়ে ফেললে পরবর্তীতে সমস্যা হবে। মাথায় রাখবেন, রেজাল্ট পাবলিকেশনের ডেটটা খুব মাইনিউটলি চেক করা হয়। সো রেজাল্ট পাবলিকেশনের ডেট ঠিকঠাক মতো থাকতে হবে, ম্যাচ করাতে হবে। তাইসির ভাই, হ্যালো। আমার হচ্ছে রেজাল্টের ডেট ঠিক আছে, কিন্তু রেজাল্ট দেওয়ার টাইমে 0.01 হেরফের হয়ে গেছে। মানে ততদিনও ট্রান্সক্রিপ্টটা হাতে পাইনি, কিন্তু মানে রেজাল্ট আমি ক্যালকুলেশন করে দিয়ে 0.01 কমিয়ে দিয়েছিলাম। এটার কি কোনো রেমেডি আছে? আপনি কমায় দিয়েছিলেন কিন্তু বেশি পাইছেন। হ্যাঁ, মানে আমার ক্যালকুলেশনটা ভুল ছিল, রেজাল্টের ডেট ঠিকভাবে অ্যাপ্লাই করেছি। রেজাল্ট এইটা আসলে আমার ক্ষেত্রে আমার এই কোশ্চেনের উত্তরটা আমি জানি না। এটা আসলে আপনি একটা কাজ করেন, ইক্লেকটিক এডুকেশন গ্রুপে হয়তো একটু লিখলে আই গেস অন্যরা এটা একটা রিপ্লাই দিতে পারবে। বিকজ রেজাল্টের ক্ষেত্রে একটা জিনিস আছে, যদি আপনি বেশি লেখেন মানে আপনার 3.2 লিখেছেন কিন্তু আপনি অ্যাকচুয়ালি পাচ্ছেন 3.1, সেক্ষেত্রে একটু নেগেটিভ তো বোঝাই যাচ্ছে। কিন্তু যদি উল্টা হয়, আপনি 3.2 লিখছেন কিন্তু আপনার রেজাল্ট আসলে 3.3, এই ক্ষেত্রে আমার মনে হয় না সমস্যা হওয়ার কথা। এটা আমি কমন সেন্স দিয়ে বলতেছি, আমি জানি না, কিন্তু ডেটটা আমি জানি, ডেটটা আলাদাভাবে চেক করে। ডেটটা ঠিকভাবে দিয়েছি, রেজাল্ট পাবলিকেশন ডেট, কিন্তু ট্রান্সক্রিপ্টটাতে দেখা গেছে যে রেজাল্টটা বেড়ে গেছে 0.01, এই আর কি। এই কোশ্চেনের উত্তরটা আসলে আমার কাছে নেই। জামিল ভাই কি আমি বলতে কি পারবেন? কিছু হ্যালো আমার একটা এক্সপেরিয়েন্স বলতে পারি। আমি ব্যাংক এশিয়াতে একবার আমি পরীক্ষা দিয়েছিলাম, বুঝছেন? তখন আমার আসলে আমি জাস্ট পরীক্ষা দিছি, রেজাল্ট পাবলিশ হয় নাই, বিলিভ মি, পরীক্ষা দিছি। তো আমি আনুমানিক একটা রেজাল্ট বসাই দিছি যে সামথিং এই সিজিপিএ, এটা আমি বসাই দিলাম যে এটা আমি পাবো। তো আমি পরীক্ষা দিলাম, রিটেনে টিকেও গেছি, বুঝছেন? এখন ভাই ওর জন্য কল করছে, কল করার আগে মানে একটু সময় দিয়েছে, কিন্তু এর মধ্যে আবার রিটেন এবং ভাইবা এই সময়টুকুর মধ্যে আমার রেজাল্টটাও পাবলিশ হয়েছে এবং আমি ট্রান্সক্রিপ্টও নিয়েছি। তো দেখা যাচ্ছে যে আমি যে রেজাল্টটা দিয়েছি তার থেকে 0.04 বেশি, 0.04 বেশি। তো এটা নিয়ে আমি যখন ভাইবা বোর্ডে গেলাম, তারা কিন্তু আমাকে এটা নিয়ে কোশ্চেন করে নাই। এটা হচ্ছে ব্যাংক এশিয়ার একটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বললাম, কোশ্চেন করে নাই, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হচ্ছে 0.01, এটা আসলে মাইনর একটা ইম্প্যাক্ট, এটা আসলে চোখে পড়ার মতো না, বা পড়লেও কিছু একটা হবে বলে আমার মনে হয় না। আর প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে এই প্রবলেমটা একটু ফেস করে অনেকে। কেন ফেস করে আমি আপনাকে বলি। প্রাইভেট ইউনিভার্সিটি, বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে সিজিপিএ 3 ডিজিটে দিয়ে দেয়, 0.73, 0.073, 0.079 এই ধরনের দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে পোলাপাইন যেগুলো করে সেগুলো হচ্ছে 2 ডিজিটে নিয়ে আসে। কেউ 5 ডিজিটের নিচে থাকলে সেটাকে অ্যাড করে না, কেউ 5 ডিজিটের উপরে থাকলে আমরা গণিতের নিয়মে যেটা করি আর কি, 5 এর উপরে সেটা অ্যাড করে দেয়। এই ধরনের প্রবলেম গুলো আসলে ফেস করার কথা না যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। তাহলে ডেটের প্রবলেমটা এটা কিভাবে সলভ?
দিয়ে ফেলছি। ডেট ভুল দিয়ে ফেলছেন? রেজাল্ট পাবলিশ ডেট? আচ্ছা, আমি আসলে কয়েকজন আমাকে মানে এইসব বিষয়গুলোতে অনেকে প্রবলেমে পড়ে এরকম। আমি কয়েকটা প্রবলেম কথা বলছিলাম, যেমন ছবি নিয়ে একটা প্রবলেম হয়েছিল মাঝখানে, যে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে না কি হতে হবে, অনেকে কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়, এই করে সেই করে। তো এই কারণে ওদের অ্যাডমিট কার্ডও আসতো না। তো আমি আমার কিছু লিঙ্ক থাকার কারণে, বিএসসি তে লিঙ্ক থাকার কারণে আমি কয়েকজনের ছবি চেঞ্জও করিয়েছি। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে লাস্ট মোমেন্টে আমি যেটা জেনেছিলাম সেটা হচ্ছে ছবি নিয়ে প্রবলেমটা চলে গিয়েছে, ছবি নিয়ে এখন আর প্রবলেম নাই। সো আপনারা যদি টিকে যান, টিকে গেলে তাহলে একটা অ্যাপ্লিকেশন করবেন, বা যদি সংশোধন করা না যায় তাহলে বিসি তে একটা অ্যাপ্লিকেশন করেন যে আমার রেজাল্ট পাবলিশ যেটা ভুল হয়েছে এটা সংশোধন করার জন্য, ওরা সংশোধন করে দিবে, সমস্যা নেই তো। আমি কি একটু অ্যাড করতে পারি? হ্যাঁ পারবেন না কেন, পারবেন, বলেন। যেটা পাবলিকেশন আমি যতদূর জানি আর কি, পাবলিকেশন ডেট নিয়ে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা ওই ডেটের মধ্যে, বিষয়টা হচ্ছে সেটা। মানে ধরেন আমার এইজ নিয়ে একটা প্রবলেম থাকে, তারপর অনার্স শেষ হইলো কিনা, সার্কুলার ডেটের মধ্যে আমার অনার্স শেষ হইলো কিনা, বা অনার্স আমার অ্যাকচুয়ালি সার্কুলার ডেটের পরে শেষ হয়েছে, সেক্ষেত্রে আমি কিন্তু আর না এলিজিবল না ভাইবা দেওয়ার জন্য। বাট আমার যদি অনার্স মানে সার্কুলার ডেটের আগেই অনার্স শেষ হয়ে থাকে, সেক্ষেত্রে আমার পাবলিকেশন ডেট ভুল হলেও আমি একটা অ্যাপ্লিকেশন করলে সেক্ষেত্রে কনসিডার করতে পারে। বুঝতে পারছি। এগুলো আসলে অফিস খুলতে হবে, অফিস খোলার পর একটু কথা বলে ইনফরমেশন গুলো নিয়ে জানাতে হবে। আন্তাজে এগুলো আসলে বলাটা খুবই টাফ হয়ে যায়, কারণ আমি বলবো একটা হবে আরেকটা, তখন আপনিও বিপদে পড়বেন বা আমাকে মনে মনে গালি দিবেন। ভাইয়া মনে হলো যে আপনাদেরকে জিজ্ঞেস করলে হয়তো মানে অথেন্টিক কিছু পাওয়া না যাবে, বুঝতে পারছি এই কারণেই আসলে না বুঝতে পারছি, যেমন কনফিউজড অনেকদিন থেকে। না আপু, আপনাকে আমি একটা কথা বলি, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি মুরগি রান্না করতে পারেন কিনা, আমি বলবো আমি পারি না, কারণ আমি ছেলে মানুষ, রান্নাঘরে যাই না, যদিও বা ছেলেরা এখন রান্না বান্না করতে পারে। এবং আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কখনো ফুটবল খেলেছেন কিনা মাঠের মধ্যে, সো আপনার মেয়েদের ক্ষেত্রে এটা আসলে টাফ হয়ে যায় যে মাঠে গিয়ে ফুটবল খেলা। হ্যাঁ, সো এখন ঘটনা হচ্ছে যার কাজ যেটা সেটা নিয়ে সে আইডিয়া থাকতে পারে, ডিফারেন্ট কন্টেক্সট হয়ে গেলে তাকে একটু খবর নিয়ে জানতে হবে আর কি। হ্যাঁ, তো তাইসির ভাই আসলে এই রিলেটেড কাজ করে না, আমিও করি না, ইভেন কি শাকিল ভাইও করে না। সো এই বিষয়গুলো জানতে হলে কিন্তু আমাদের মানুষের থেকে জিজ্ঞাসা করে জেনে আপনাদেরকে জানাতে হবে, আন্দাজে বললে আসলে বলাটা আসলে টাফ আমাদের জন্য। আমি আমার নিজের এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। আমি যেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তো সাধারণত আমাদের ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট ছাড়াই আল্লাহর রহমতে যে চাকরিগুলো করেছি বাংলাদেশ ব্যাংকে ঢোকার আগে, সেই চাকরিগুলোতে আইবি থেকে টেস্টিমোনিয়ালটাই অ্যাকসেপ্ট করেছে। তো আমি যখন ভাইবার জন্য যাব তখন আমাকে আটকায় দিয়েছিল, আমাকে বলেছিল যে আপনি আইবিএ থেকে টেস্টিমোনিয়াল নিয়ে এসেছেন, কিন্তু আপনার সার্টিফিকেট কোথায়? তো আমি তখন বলেছিলাম যে আমার সার্টিফিকেট এটাই, আমি বলছি যে এটাই আমার সার্টিফিকেট। সো ওইখানে একজন ছিলেন যিনি এটা কনসিডার করেছেন। পরবর্তীতে আমি জাস্ট ভাইবা দিয়ে বের হয়েই আমার সার্টিফিকেটটা বের করছি আর কি, লোকজন দিয়ে যেভাবে হোক। তো এই বিষয়গুলো একটু স্ট্রিক্ট ভাবে দেখা হয়। তারপরও মুনিরা যিনি কথাটা বললেন, খুব লজিক্যাল একটা কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকে যখন আপনি পরীক্ষা দিবেন, ওখানে আপনার অনার্স হোক বা মাস্টার্স হোক, ওইটা কমপ্লিট করতে হবে। মানে বাংলাদেশ ব্যাংকে তো অনার্সই থাকে বেসিক্যালি, সো অনার্স কমপ্লিট করতে হবে। সো কমপ্লিশনটা এনশিওর করতে হবে যখন আপনার অ্যাপ্লিকেশন করছেন। মনে করেন আমি আমার আগের ব্যাচে পরীক্ষা দিতে পারি নাই, বিকজ আমার 4 বছর কমপ্লিট হয়েছে কিন্তু আমার ইন্টার্নশিপ তখনো বাকি ছিল, এই কারণে আমি অ্যাপ্লাই করতে পারিনি, আমি এর পরের বছর গিয়ে অ্যাপ্লাই করছি। সো এই ধরনের ইস্যুজ আছে। তৌফিক যেটা বলেছে, সাক্ষী ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, ভাইয়া বলেছিল এডিট করে দিতে। আমার কাছে মনে হয় যিনি প্রশ্ন করেছেন তিনি অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন। অ্যাপ্লিকেশন করে ফেললে আর চেঞ্জ করা যায় না। অ্যাপ্লিকেশন করার আগে এডি এক্সামের তো আমার মনে হয় অলরেডি সবাই অ্যাডমিট কার্ড বের করে ফেলেছে, সার্টিফিকেশনটা। সো এখন আর ওই এডিট করার কোনো বিষয় নেই। তো আমার কথা হচ্ছে আপনি দেখেন যে আপনার যেটা অ্যাকচুয়াল ডেট, সেই ডেটটা মানে কোনো ঝামেলা করে কিনা, আপনার এইজ হোক
বা অ্যাপ্লিকেশনের প্রসিজিওর হোক, সেই জায়গায় ঝামেলা না করলে আই হোপ একটা অ্যাপ্লিকেশন দিলে রিটেনে যদি আপনি আল্লাহর রহমতে টিকে যান, একটা অ্যাপ্লিকেশন দিলে দিস মাইট গেট কনসিডার। তারপরেও এটা আসলে যারা এই বিষয়ে কাজ করে তাদের কাছ থেকে তথ্য নিয়েই বিষয়টা আসলে জানানো প্রয়োজন। আরেকজন কোশ্চেন করেছেন সিভিল সার্ভিস, বাংলাদেশ ব্যাংক এগুলোর জন্য কি আন্ডারগ্রেডের সিজিপিএ ম্যাটার করে? কোশ্চেন হচ্ছে আপনি যখন ভর্তি পরীক্ষা দিবেন তখন আপনার কি কি লাগবে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এগুলো কি কি লাগবে সেটা বলে দেওয়া থাকে। সো এইটা যদি আপনি মিট করেন দ্যাটস ইট, এরপরে আর কোনো সমস্যা নেই। সো কারো সিজিপিএ 4 এর স্কেলে 3.9 আর কারো সিজিপিএ 2.8, এই কারণে সে বেশি মার্কস পাবে বা কম মার্কস পাবে এগুলো নেই, এখানে এগুলো কাজ করে না। সিভিল সার্ভিসে না, বাংলাদেশ ব্যাংকের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আপনার যদি 4টা ফার্স্ট ক্লাস থাকে তাহলে আপনি 1 বছর কমপ্লিট করার পরে এই 4টা ফার্স্ট ক্লাসের জন্য আপনি 3টা ইনক্রিমেন্ট পাবেন। আর যদি 3টা ফার্স্ট ক্লাস থাকে এর জন্য আপনি 2টা ইনক্রিমেন্ট পাবেন। তো ইনক্রিমেন্ট মানে আপনার বেতন বৃদ্ধি পাবে। যেমন আমি আমার রেজাল্টের কারণে আমি পাইনি, আমার খালি ম্যাট্রিক আর ইন্টারমিডিয়েট ফার্স্ট ক্লাস, বাকিগুলায় ফার্স্ট ক্লাস নেই, 2.99 করে পেয়েছি। তো 0.01 এর জন্য হচ্ছে আমি ফার্স্ট ক্লাস মিস করেছি, আমি ইনক্রিমেন্ট পাইনি। এই হচ্ছে ফ্যাসিলিটি, অর্থাৎ বেতন বেশি পাবে। ওকে, তরুণ বালা একটা প্রশ্ন করেছে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হেয়ার ওয়াকিং জিরান্ড হবে না নাউন হবে? এই ধরনের কোশ্চেন গুলা গতকালও একটা লাইভ ক্লাস ছিল, সেখানেও একজন করেছে। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমি যেটা বলি, এটা আমার মতামত, আমি ফার্স্টে বলি আমার মতামত যেটা আমি বলি যে ওয়াকিং এটা জিরান্ড, এটা ভার্ব প্লাস আইএনজি হয়ে এটা জিরান্ড হয়েছে এবং সকল জিরান্ডই নাউন। সো ওয়াকিং এখানে নাউনও হবে, এখানে জিরান্ডও হবে। এই ধরনের স্টুপিড কোয়েশ্চেন উইথ অল ডিউ রেসপেক্ট আমার মনে হয় বাংলাদেশ ছাড়া কোথাও হয় না। সো এই জায়গায় অদ্ভুত সব এক্সপ্লেনেশন দিয়ে এটা করা হয় যে আগে ওয়াকিং ভার্ব ছিল, প্রথমে এটা জিরান্ড হয়েছে, তারপরে এটা নাউন হয়েছে, এরকম নানা রকম এক্সপ্লেনেশন থাকে। আমার মতে এই ধরনের কোয়েশ্চেন আসলে এখানে এ দাগালেও অ্যান্সার হবে, বি দাগালেও অ্যান্সার হবে। তো এটা আমার মতামত। জামিল ভাই যদি কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। এগুলো আসলে আসলে মানে আমার যেটা বিলিভ হয় সেটা হচ্ছে ফাংশনালিটিতে যাওয়া উচিত, মানে একটা জিনিস কোন পার্ট অফ স্পিচ হিসেবে ফাংশন করতেছে সেটা অনুসারে যাওয়া উচিত, সেই হিসাবে এটাতে নাউন বলা উচিত। কিন্তু আসলে বইগুলোতে ঘাটলে আপনি আনসার হিসেবে জিরান্ডি পাবেন, এটার আসলে আমার কাছে সঠিক কোনো ব্যাখ্যা নাই। মানে নাউন এবং জিরান পাশাপাশি থাকলে আমি দেখেছি যে জিরানকে আনসার হিসেবে দাগাইতে, সঠিক কোনো ব্যাখ্যা আমি পাই নাই। আবার কয়েক জায়গায় আমি নাউনও পেয়েছি। সো এখন নাউন যারা দিয়েছে আনসার হিসেবে সেটা আমার খুব ভালো লেগেছে। কেন কি? কারণ প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা সেন্টেন্সে এক একটা পার্ট অফ স্পিচ। সো জিরান্ডও একটা পার্ট অফ স্পিচ হতে পারে এবং সেটা নাউন। হ্যাঁ, সো সেই অনুসারে সেটাকে নাউন দাগানোটাই আমার মনে হয়েছে যুক্তিযুক্ত। কিন্তু কিছু কিছু বইতে আনসার হিসেবে জিরান্ডও পাওয়া যায়, নাউনও পাওয়া যায়। এখন পরীক্ষার হলে আপনি জিরান দাগাবেন না নাউন দাগাবেন, অনলাইনে যদি আপনি সার্চ দেন বেশিরভাগ ধরনের কোশ্চেন গুলোতে আপনি নাউন এবং জিরান থাকলে জিরান পাইতে পারেন। সো আপনি পরীক্ষার হলে যদি কোশ্চেন আসে ছেড়ে দিলে ভালো, না ছাড়লে জিরানটা দিতে পারেন, এটা যেহেতু বেশিরভাগই প্রেফার করে। কিন্তু নাউনটা যদি কেউ আনসার হিসেবে কোনো টিচার বা প্রশ্নকর্তা আনসার হিসেবে কাউন্ট করে তখন সেটা তাই দায়িত্ব, কিন্তু আমি নিতে পারছি না। কারণ এই ধরনের কোশ্চেন গুলো করাচ্ছে না করাই ভালো, আর যদি আসে সারি দিবেন দরকার হইলে, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে একটা বড় সমস্যা। যেই পার্টিকুলার পার্সন এই প্রশ্নটা দিবেন করবেন, উনি এই প্রশ্নের উত্তর দিবেন। এখন উনি যদি মনে করেন এখানে এটা নাউন হওয়া উচিত, তখন সেই বছর ওই কোয়েশ্চেনটার উত্তর এটা নাউন হবে। এটা যদি আরো 5 বছর পর অন্য কোনো ইনস্টিটিউশন এই কোয়েশ্চেনটা আসে, যিনি প্রশ্নকর্তা উনি যদি মনে করেন এটার অ্যান্সার জিরান্ড হবে, এভাবে যদি উনি প্রশ্ন দেন তখন ওইটার অ্যান্সার জিরান্ড হবে। তো এইটা এই ধরনের অ্যাম্বিগুয়াস কোশ্চেন যেখানে আসলে দুটাই অপশন হইতে পারে, সেই জায়গায় এটা যেমন আমি যদি বলি যে ঢাকা কি, এখন এটার উত্তর আপনি দিতে পারেন, আপনি অপশনে দিলেন রাজধানী, তারপরে দিলেন জেলা, তারপরে দিলেন বিভাগ। এখন এটা তো সবগুলাই, এটা ঢাকা একটা বিভাগও, ঢাকা একটা জেলাও, ঢাকা একটা রাজধানীও। এখন আপনি এটার অ্যান্সার কি দিবেন? এই ধরনের কোয়েশ্চেন আমি জানি না, মানে আমি আসলে বাইরের অনেক বই পড়েছি, সেখানে
কোনো জায়গায় আমি এই ধরনের কোশ্চেন পাইনি। এটা শুধু বাংলাদেশেই আমি দেখি এই ধরনের কোশ্চেন গুলো থাকে। তাও আপনি ইন্টারেস্ট মানে সহজ একটা প্রশ্ন দিচ্ছেন। এছাড়া আরো এরকম কোন কোন জায়গায় পার্টিসিপল অ্যাডজেক্টিভ এই ধরনেরও কোশ্চেন আসে। একটা জিনিস পার্টিসিপল না অ্যাডজেক্টিভ, তো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো যদি এরকম হয় তো সেটা পার্টিসিপল হইতে পারে এবং সেটা অ্যাডজেক্টিভও হইতে পারে। ওকে, আর কারো কোনো প্রশ্ন কি আছে? ভাইয়া এই যে ডাবল কোশ্চিং নিয়ে ভাই একটা ছিল, অ্যান্সারে দুইটা যদি থাকে তাহলে হচ্ছে মানে অনেক জায়গায় দেখছি এরকম বলতে যে এ বি সি ডির ভিতরে যে অপশনটা আগে আসবে ওইটা দাগাইতে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকে বলে, এটা অনেকে বলে, এটা অনেকে বলে। এটা কি মিথ না এটা আসলে ঠিক? না, এটা অনেকে বলে। সো বলতে বলতে টক অফ দ্য টাউন হয় না একটা, যে ছড়াই গেছে। আর এখন তো মিডিয়ার জগৎ, আমাদের ফেসবুক একটা আছে, সোশ্যাল মিডিয়া। সো কেউ কিছু একটা বললে ফেসবুক লাইভেও বলে দেয়, কিংবা ইউটিউব চ্যানেলে বলে দেয়, বা একজন এটা দিয়ে পোস্ট দিল, শেয়ার হয়ে গেল হাজার হাজার লাখ লাখ, সবার মধ্যে এটা চলে গেছে। এরপর এটা এস্টাবলিশ হওয়া শুরু করছে আস্তে আস্তে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে এটা আসলে এই ধরনের প্রোপাগান্ডা গুলো আসলে সঠিক কি সঠিক না আমি জানি না, তবে এই ধরনের বিষয়টা আমি ইমপ্লিমেন্ট হতেও দেখেছি। যেমন একটা প্রশ্নের উত্তর এসেছে প্রোনাউন বসানোর জন্য, এ নাম্বার অপশনে হিজ, বি নাম্বার অপশনে হার। এখন আমি যেটা জানি সেটা হচ্ছে যে হিজ এবং হার দুটোই বসতে পারে, কিন্তু ছেলেদেরকে আসলে ইংলিশে প্রেফার করা হয়। এটা হচ্ছে যে একটা মানে প্রতিষ্ঠিত রুল, এটা আমি জানি। তো সেই ক্ষেত্রে আমি হিজ দাগাইলাম। এমন না যে কি হিজ এবং হার দুটো আগে, দুটোই আনসার হওয়ার হয়, কিন্তু হিজটা আগে আসছে যে কারণে আমি হিজ দাগাইছি, বিষয়টা এরকম না। হিজটাকে প্রেফার করা হয়, ইংলিশে মেলকে প্রেফার করা হয়, যে কারণে আমি হিজ দাগাইলাম। কিন্তু এখন হারটা যদি আগে আসে, হিজটা যদি পরে আসে, তখন যদি হারটা দাগিয়ে দেয় হিজ না দাগিয়ে, তখন আসলে ইংলিশের রুলটাও কিন্তু ব্রেক হয়ে যায়। যে কি আসলে হিজকে তো প্রেফার করার কথা ছিল, তাহলে হারকে প্রেফার করে কেন আগে কেন আনসারটা দাগাবে? আমার কথাগুলো কি স্পিডে হয়ে গেছে নাকি? না ভাই, আসছে। তো এখন ঘটনা হচ্ছে, তাহলে মনে করেন এ নাম্বার অপশনে হার, বি নাম্বার অপশনে হিজ, তাহলে আমি যেহেতু মেলকে প্রেফার করে আমি হিজ দাগাবো বি। কিন্তু বলছে যে কি না, এ নাম্বার অপশনও সঠিক হতে পারে, এটা আগে আসছে তাই এটা প্রায়োরিটি আগে থাকবে, তাই আমি হাত দাগাই দিলাম। ওকে, দাগাই দিলাম। তাহলে তো ভাই আপনি ইংলিশের একটা রুল ব্রেক করলেন, আলটিমেটলি একটা রুল ব্রেক করলেন। কি রুল? সেটা হচ্ছে নেটিভরা ফলো করে, ইংলিশে মেলকে প্রেফার করে। এখন আপনি নেটিভ রুলটা ব্রেক করে বাংলাদেশে আরেকটা রুল বানিয়ে দিলেন। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, কথাটা খুব ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই যে প্রবাদ বাক্যটা, হ্যাঁ, এই যে প্রবাদ বাক্যটা, এটা কোথাকার প্রবাদ বাক্য? ব্রিটিশ না আমেরিকান? কেউ কি বলতে পারবেন? ব্রিটিশ হতে পারে। এই যে আমাদের চিন্তা ভাবনা গুলো, হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা গুলো ব্রিটিশ এবং আমেরিকা কেন্দ্রিক। সো কেউ বলবেন ব্রিটিশ, কেউ বলবেন আমেরিকান, কারণ আমরা জানি না। ওকে, ফাইন। এই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্রবাদ বাক্য। এটা ব্রিটিশ প্রবাদ বাক্য হচ্ছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। নাই, তাহলে আমরা যে চেঞ্জ করে গ্রামার একটা বানিয়ে ফেললাম আমাদের মতো করে। হ্যাঁ, সো এগুলো কিন্তু ইন্ডিয়ান গ্রামার বেসিক্যালি। যেমন আমরা বলি হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকাম হচ্ছে একটা ইন্ডিয়ান ওয়ার্ড। নেটিভরা কি বলে? ওরা বলে চিলি। ব্রিটিশ বলেন বা আমেরিকান বলেন, ওরা বলে চিলি, ওরা ক্যাপসিকাম বলে না আমাদের মতো। হ্যাঁ, তো এখন আমাদের দেশে অনেক কিছু আমরা প্রতিষ্ঠিত করে ফেলি, বাইরের দেশে সেটা হয়তো বা প্রতিষ্ঠিত হয় না। তো আমাদের দেশে পরীক্ষা আমাদেরই নেই, যে কারণে কেউ যদি ছড়াই দেয় যে কি আসলে আগে থাকলে প্রেফারেন্স দিবে, তার মানে নিশ্চয়ই সে কোনো না কোনো সোর্স থেকে শুনছে, যে কারণে এই জিনিসটা সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তো এই ধরনের কথা যদি ছড়ায়, বুঝতে হবে যে আসলে কিছু যা রটে তা কিছু না কিছু তো বটে। তো আমরা ওইগুলো কিছুটা স্রোতে যদি গা ভাসাতে চাই, মানে যেটা আসলে আমরা জানি কিন্তু কনফিউজ, বাট ওইদিকে চলে গেলেও যাওয়া যায়, চলে যাবো, সমস্যা নাই। বাট কেউ যদি স্কিপ করতে চায় করতে পারেন, বাট আমি বলবো না যে এগুলো কোনো অ্যাপ্লাইড রুল, এগুলো নেটিভদের কোনো রুল না ভাই। শেষ আমার কথা। স্যার আমাদের ওয়েবসাইটে বুঝতে পারছে নাকি বেচারা আমি কি বলতে চাইছি? হ্যাঁ ভাইয়া, বুঝছি। ঠিক আছে তাইলে, ওকে ওকে ওকে, বলেন ওয়েবসাইটে কি? হ্যালো, ওয়েবসাইট নিয়ে কেউ কিছু বললেন? কথা বুঝে জানি শায়দ। শায়দ কথা বলছিলেন, কিন্তু এখন আর দেখছি না। ওকে, মিনহাজ হোসেন কাউসার হাত তুলেছেন, একজন একজন বলেন।
স্যার আমার একটা স্যার সিম্পল কোয়েশ্চেন স্যার, মানে আমি ইংলিশটা পড়ছি স্যার কিন্তু বাংলাটা বুঝতে আমার একটু বোধগম্য হচ্ছে না আর কি। আপনি বলছিলেন যে এগুলো পড়ার পরে জিজ্ঞেস করার জন্য, না বুঝলে আর কি। হ্যাঁ বলেন না। ছিল এরকম যে আফটার বিং গিভেন দ্য ডোনেশন আই ডিসাইডেড টু কমপ্লিট মাই প্রজেক্ট। এই যে প্রথম যে অংশটা, এইটার অর্থটা আমি আর কি আনতে করতেছি না। আফটার বিং গিভেন দ্য ডোনেশন। হ্যালো, স্যার কি শুনতে পেয়েছেন আমাকে? আমি মাইক্রোফোন অফ ছিল, আমি বলছি অনেক কথা। যাই হোক, আফটার বিং গিভেন মানে ডোনেশনটা পেয়ে, হ্যাঁ মানে তারপর এটা বলতে আফটার বিং গিভেন দ্য ডোনেশন আই ডিসাইডেড টু কমপ্লিট মাই প্রজেক্ট। স্যার পরের অংশটা আমি বুঝতে পারছি, বাট প্রথম অংশটাতে আমার সমস্যা হইতেছে আর কি, মানে কি লিখেন বুঝাইছে। যে এটার মানে একটু বেশি করে ওয়ার্ড নিয়ে আসছে। আফটার বিং গিভেন মানে আমাকে দেয়া হয়েছিল আর কি, এটা বুঝাতে যাচ্ছে। মানে এর মধ্যে কথা হচ্ছে আমি পাওয়ার পরে। ওইটা স্যার ওই যে রিডিউস ক্লোজ করছিলাম না স্যার আর কি, ওখান থেকে হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাওয়ার পরে, ডোনেশনটা পাওয়ার পরে আই ডিসাইডেড টু গো কোথায়। মানে আই ডিসাইডেড টু কমপ্লিট মাই প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ, মানে আমার টাকা ছিল না, টাকাটা যখন আমি পাইছি তখন আমি ডিসাইড করলাম যে আমি আমার প্রজেক্টটা কমপ্লিট করবো এই। আর এটা যদি স্যার মানে স্যার এই যে লেখছে যে আফটার বিং, হ্যাঁ স্যার একই বাক্যই আবার স্যার ওই বইতে পাইলাম, মানে শেষে আবার স্যার হ্যাভিং বিং দিয়ে করে দিচ্ছে আর কি, মানে কোনো সমস্যা আফটার নেই, বিং এই দুইটা থাকে না। সেম 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 সেম। মানে এই পার্থক্য ছোট ওইটা আছে, ওগুলা দরকার নেই আপনাদের, দুইটার জন্য সেম, সমস্যা নেই। আফটারের পরে আপনি বিইংও লিখতে পারেন, হ্যাভিং বিনও লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার, চলে যাবে এখন আপনাদের। যদি স্যার মানে স্যার পরের বাক্যে আবার লেখা আছে এরকম যে হ্যাভিং রিসিভড মাই পিএইচডি, স্যার এটা কি স্যার এইভাবে লিখবো যে আমি পিএইচডি করার পরে আই ডিসাইডেড টু লিভ দ্য কান্ট্রি, আমি দেশ পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, এরকম লিখলে হবে স্যার? এটা কি আরেকটা সেন্টেন্স? হ্যাঁ মানে ওই ওই হ্যাঁ রুলস এর মধ্যে লিখছে আর কি, মানে হ্যাঁ আরেকটা এক্সাম্পল লিখছে যে হ্যাভিং হ্যাঁ রিসিভড মাই পিএইচডি আই হ্যাঁ ডিসাইডেড টু লিভ দ্য কান্ট্রি। মানে হ্যাঁ, আমি বলতে স্যার বাংলা কি স্যার এভাবে লিখতে পারবো যে পিএইচডি করার পরে আমি দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। রাইট আচ্ছা রাইট। স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এবার আপনাকে আমি আর আরেকটা আরেকটা ইনফরমেশন আমি সাথে সাথে দিয়ে দিই। এই জিনিসগুলো তো আমরা বুঝি, যে আপনি অতটা বুঝে ফেলেছেন, আমিও বুঝিয়ে ফেলেছি আপনাকে। এখন একটা জিনিস খেয়াল করেন, আফটার বিইং গিভেন দা টাকা আই উইল ডু মাই প্রজেক্ট, এই ধরনের কিছু একটা বলছেন আপনি। একটা হচ্ছে আফটার হ্যাভিং ফিনিশড মাই ডিগ্রি আই উইল গো টু কোথায় জানি মাই কান্ট্রি, ওকে ফাইন। দুইটার মধ্যে দেখেন, একটাতে পারফেক্ট টেন্স, একটাতে কন্টিনিউয়াস টেন্স, এই ধরনের একটা ভাব আছে, আছে নাকি নাই? হ্যাঁ আছে স্যার। হ্যাঁ, এর মানে ঘটনা হচ্ছে দেখেন, আচ্ছা আপনি টাকা পাওয়ার মনে করেন আপনার এখন 100টা টাকা দরকার, কেন? গাড়ি ভাড়া দরকার। সো আপনি নাই, টাকাটা পেলে আপনি দৌড় মারবেন, সো টাকা পাওয়ার সাথে সাথে আপনি দৌড় মারছেন, এটা একটা ভাব। আবার মনে করেন টাকাটা পাইছেন, 4 ঘন্টা পরে গেছেন, এটাও একটা ভাব। সো এই যে টেন্স গুলো কিন্তু এই জিনিসটা আমাদেরকে বুঝতে সহায়তা করে, আসলে ডিউরেশন আছে কি নাই, সাথে সাথে ঘটতেছে নাকি পরে পরে ঘটতেছে নাকি আগে পিছে ঘটতেছে, এই ধরনের। সো কন্টিনিউয়াস এর সাথে যখন আপনি এটা লিখলেন কিংবা পারফেক্ট এর সাথে যখন আপনি এটা লিখলেন, আপনার একটু অন্তত এতটুকু সায়েন্স বোঝা উচিত আসলে কোন জিনিসটা একটু আগে হচ্ছে, গ্যাপ আছে কিনা। এই জিনিসগুলাই মূলত ফুটিয়ে তোলে এই স্ট্রাকচার গুলোতে। আশা করি আমি যেটা বুঝাতে যাচ্ছি আপনি সেটা বুঝতে পারবেন। শুনতে পেয়েছেন আমার কথা? হ্যালো, আমি কি আছি না গেছি? আছেন আছেন, আপনার কথা শোনা গেছে। আচ্ছা ঠিক আছে। ওনাকে দেখতে পাচ্ছি না। কাউসার কি আছেন? চলে গেছে, ওকে। ওকে, আর যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি আর কারো কাছে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। যদি প্রশ্ন না থাকে, স্যার স্যার একটা কি শুনতে প্রশ্ন ছিল। পাচ্ছেন? স্যার আমার কথা কি স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার কাউসার শোনা বলেন। যাচ্ছে আপনার কথা? হ্যাঁ আসলে স্যার আনফরচুনেটলি আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আজকে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, মাঝপথে লাইনটা কেটে গেছিল। সরি স্যার। ওই আমাদের অ্যাডভান্সটা স্যার আর কতদিন পরে শুরু হতে পারে স্যার ক্লাসটা? অ্যাডভান্স কোর্সটা
কামিং যে উইকটা আসছে এই উইকের পরের উইকে আমরা শুরু করার একটা চিন্তা ভাবনা করছি। কারেন্ট সামনে যে সানডে মানডে আসছে অর্থাৎ এই উইকটার পরে যে মানডেটা আসছে সেটাতে আমরা শুরু করার টেন্টেটিভ একটা চিন্তা ভাবনা রেখেছি। এটা আপনাদেরকে জানায় দেওয়া হবে, যারা যারা গ্রুপে আছেন ভর্তি হয়েছেন তারা জেনে যাবেন। আর স্যার আরেকটা যেটা স্যার জিজ্ঞেস করেছিল বলছি যে একটু আগে যে স্যার আমি যে ট্রান্সলেটটা করলাম ওইটার ক্ষেত্রে কি স্যার আমি পরের পার্টটাতে খেয়াল করব যে পরের পার্টটা আমার পাস্ট ইনডিফিনিটে আছে না ফিউচারে যাচ্ছে, ওইটার উপরে নির্ভর করে আগের অংশটাকে ট্রান্সলেট করে দেবো স্যার, এরকম কিছু কি করতে যাব? আমি লাস্টের কথাগুলো শুনতে পাইনি, জামিল ভাই কি শুনেছেন? জামিল ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। আমি ওনার কথা বুঝতে পাইনি, একটু আগে যে স্যার ট্রান্সলেশন জিজ্ঞেস করলাম না, ওইটার ক্ষেত্রে স্যার মানে প্রথম পার্ট যদি স্যার পাস্ট পারফেক্ট থাকে আর পরের পার্টটা যদি আমার পাস্ট ইন্ডিফিনিট অথবা ফিউচার ইন্ডিফিনিটে চলে যায়, যে আমি টাকা পাওয়ার পরে আমি মানে দৌড়টা দেবো, তার মানে ওটা কাজটা তো আমার ফিউচারে চলে যাচ্ছে। সেন্টেন্স বলেন না, সেন্টেন্স বলেন তাহলে আমি আপনাকে বলতেছি ইজ ইট রাইট অর রং। স্যার এটা মনে করুন স্যার বললাম যে হ্যাভিং রিসিভড মাই পিএইচডি আই ডিসাইডেড টু লিভ দ্য কান্ট্রি। এটা তো স্যার এমনটা হচ্ছে যে আমি পিএইচডি করার পরেই আমার দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আচ্ছা এটা যদি এরকম থাকতো যে হ্যাভিং রিসিভড মাই পিএইচডি আই উইল ডিসাইড টু লিভ দ্য কান্ট্রি, মানে এরকম যদি মানে দুই টেন্সে থাকে তাহলে কি আমি পরের পার্টের দিকে খেয়াল করে আগের অংশটা ট্রান্সলেট করব? আগের অংশের দিকে খেয়াল করে পরের অংশ ট্রান্সলেট করবেন কিনা? জি, মানে পরের অংশটা দেখে আগের অংশটা ট্রান্সলেট করবো কিনা মানে সেটা জিজ্ঞেস করছি। যদি আপনাকে পরের অংশ দেওয়া থাকে আগের অংশকে ট্রান্সলেট করতে বলে আপনি ওটাও করতে পারবেন, কিংবা আগের অংশ দেওয়া থাকলে পরের অংশকে ট্রান্সলেট করতে বলে অবশ্যই আগেরটা বা পরেরটার হেল্প নিতে হবে। আপনাকে কিছু একটা তো দেওয়া থাকবে, নাহলে আপনি কিভাবে হেল্প নেবেন? বুঝেননি? সেটা স্যার বুঝতে পারছি, মানে আমি আসলে স্যার যেটা বলতে চাচ্ছিলাম মানে যে হ্যাভিং রিসিভড মাই পিএইচডি আই ডিসাইডেড টু লিভ দ্য কান্ট্রি, তো এটা ট্রান্সলেট করার জন্য মানে আগে কি আমি এটুকে চিন্তা করবো যে আই ডিসাইডেড টু লিভ দ্য কান্ট্রি, যে আমি দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি, আপনি একটা কথা বলেন তো আমাকে, হ্যাভিং রিসিভড মাই পিএইচডি এটা কোন টেন্স? এটা তো স্যার পাস্ট পারফেক্ট। রাইট, ভেরি গুড। পাস্ট পারফেক্ট কে রিডাকশন করে এই ধরনের ফ্রেজে আমরা নিয়ে আসছি, এই তো? জি স্যার, জি স্যার। ভেরি গুড। সো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আমার ডিগ্রি রিসিভ করার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে কি আমি দেশ ত্যাগ করব, এই হচ্ছে অনুবাদ। আপনার কি এতটুকুর মধ্যে আনসার পেয়েছেন? জি স্যার, পেয়েছি স্যার। এরপর আর কোনো কিছু জানার আগ্রহ আছে এখানের মধ্যে? হ্যালো, আমি কি আবার গেলাম গা? না স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ও উনি চলে গেছে বোধহয়। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? বলেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন সৈয়দ। স্যার আপনি যে সিকোয়েন্স অফ টেন্স পড়েছেন না আমাদেরকে, সিকোয়েন্স অফ টেন্স, হ্যাঁ স্যার এখানে তো আমরা পড়ছিলাম ওই ফার্স্ট টেন্সে থাকলে যদি প্রিন্সিপাল ক্লজ ফার্স্ট টেন্সে থাকে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই ফার্স্ট মানে ফার্স্ট টেন্সে করতে হবে, তাই তো? চারটা এক্সেপশনাল আছে, হ্যাঁ তারপর বলেন। হ্যাঁ এখন স্যার ওগুলা ক্ষেত্রে কি আমরা যখন হয়েন দিয়ে যখন কোনো সেন্টেন্স থাকে মানে হয়েন যদি থাকে কোনো সেন্টেন্সে, সেক্ষেত্রে কি ওই রুলসটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো? পারবেন না কেন? অবশ্যই পারবেন। হ্যাঁ, তখন আমার ওই ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট কন্টিনিউয়াস তখন ওইভাবে কেন আমাকে স্ট্রাকচারটা করতে হয়? আচ্ছা, হোয়েন এবং হোয়াইলের ক্ষেত্রে রুলটা একটু ডিফারেন্ট, তো সেজন্য। হ্যাঁ, হোয়েন এবং আচ্ছা সাইদ, আপনাকে আমি এটার এক্সপ্লেনেশন দিতে পারি। প্রথমে আমি আবার জিজ্ঞেস করে নিচ্ছি, আপনি কি অ্যাডভান্স ব্যাচে আছেন? না স্যার।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওখানে আমি এমনি দেখাবো হোয়েন এবং হোয়াইল নিয়ে আমার একটা ছোট্ট একটা সেশন থাকবে, যেখানে আমি হোয়েন এবং হোয়াইলের যে আসলে মূল বিষয়টা আছে, কখন আমরা কোনটা ইউজ করব। সো হোয়েন এবং হোয়াইল বিষয়টা কখন ইউজ করবেন সেটা আসলে আপেক্ষিক একটা বিষয়। আপনি কখন ইউজ করতে চাচ্ছেন, সেন্টেন্সটার সেন্স বুঝে আপনাকে ইউজ করতে হবে। হোয়েন এর পরে আপনি ইনডেফিনিট ইউজ করবেন নাকি কন্টিনিউয়াস ইউজ করবেন। হোয়েন এর পরে ইনডেফিনিট ইউজ করা যায়, কন্টিনিউয়াস ইউজ করা যায়, ডিপেন্ড অন দা কনটেক্সট। এতটুকু আমি আপনাকে বলে রাখলাম, ঠিক আছে? যদিও বা ক্লিস্ট হয়ে ফেলে ইনডেফিনিটের কথা বলা আছে মোস্ট প্রবাবলি। জি ছোট্ট একটা বিষয় জাস্ট শায়দ আমি অ্যাড করি, যেটা আপনি বলেছিলেন যে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট টেন্সে হবে। এটা কিন্তু না, হ্যাঁ, অবশ্যই না, এখানে এক্সেপশন আছে। সো বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্স হলে পরেরটা পাস্ট হয়, কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে। সো যখন এক্সেপশন থাকবে তখন এই রুলসটা কাজ করবে না। তো একই রকম হোয়াইল আর হোয়েনের ক্ষেত্রেও এটা কয়েকটা রুলস আছে, যেখানে এই যেটা আমরা সাধারণভাবে শিখে আসছি টোফেলের ভিতরে দেওয়া আছে, হোয়েন থাকলে ইনডিফিনিট আর হোয়াইল থাকলে কন্টিনিউয়াস, এটা জেনারেল রুল। বাট পরীক্ষায় তো আর জেনারেল রুল আসে না, পরীক্ষায় আসে এক্সেপশনাল গুলাই। তো এক্সেপশনাল গুলাই হচ্ছে আপনারা অ্যাডভান্সের ক্ষেত্রে দেখতে পাবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আদারওয়াইজ এমনিতে স্যার আমরা হোয়েন এবং হোয়াইলের পার্থক্য একটু বলা যাবে, মানে কখন হোয়েন কখন হোয়াইল বসাবো, সেন্সটা একটু। এই যেটা বললাম আপনাকে, যখন আপনার কন্টিনিউয়াস টেন্স থাকবে তখন আপনি হোয়াইল দিবেন, আর যখন ইনডিফিনিট টেন্স থাকবে তখন আপনি হোয়েন দিবেন। হোয়াইলের আরেকটা ব্যবহার আছে, হোয়াইল দিয়ে আমি যখন বা সময় বুঝাতে পারি, আবার হোয়াইল দিয়ে আমি অন দা আদার হ্যান্ড বুঝাতে পারি। অন দা আদার হ্যান্ড যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে ছেলেটা মায়ের কথা শুনে অন্যদিকে মেয়েটা মায়ের কথা শোনে না, এই যে অন্যদিকে অন দা আদার হ্যান্ড যখন আমি প্রকাশ করি তখন আমি হোয়াইলের পরে কন্টিনিউয়াস না এমনি ইনডিফিনিট সেন্টেন্সও লিখতে পারি। সো ইন জেনারেল যেটা বেসিক সেটা হচ্ছে সময় যখন বোঝাবে তখন হোয়েন এর পরে আমরা ইনডিফিনিট টেন্স দিব এবং হোয়াইল এর পরে আমরা কন্টিনিউয়াস টেন্স দিব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের ওয়েবসাইটের মধ্যে ভিডিওগুলো কতদিন থাকবে, ওই যে আমাদের ক্লাসের? আচ্ছা, কি কোশ্চেন করলেন এটা? আমাদের রেকর্ডেড ভিডিওগুলো ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, আপনি কি আমাদের ফেসবুক গ্রুপে আছেন? হ্যাঁ স্যার আছি। ফেসবুক গ্রুপে কমেন্ট পোস্ট কোনো কিছু কি ফলো করেন? সামনে স্যার 2 মাস বলছিল, এখন 2 মাস ওইটাই কি? তো কয়েকবার এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি, আমি বলেছি 2 মাস। এবং শাকিল ভাই আপনাদেরকে একটা প্রসেসের বিষয়ও লিখেছে, আপনি যদি এটা সারা জীবন চান আপনি পাবেন। তাহলে শাকিল ভাই এটা রিলেটেড আপনাদের গ্রুপে একটা পোস্টও করেছে। সো ফলো করতে হবে গ্রুপের ভিতরে যে কমিউনিকেশন গুলো করা হয়। সো জেনারেল সেন্সে 2 মাস। আপনি যদি সারা জীবনের জন্য পাইতে চান সেক্ষেত্রে শাকিল ভাই একটা প্রসেস বলেছে, সেই প্রসেসটা ফলো করবেন, পেয়ে যাবেন। সো এই হচ্ছে আপনাদের ক্লিস্টোফেল গ্রামার কোর্স। সো আজকের ক্লাস তাহলে আমরা এখন শেষ করব। এই ব্যাংক লিখিত পরীক্ষায় একটা প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল, দিয়ে ফেলেন। আচ্ছা, লিখিত পরীক্ষায় ভালো করার কৌশল সম্পর্কে আপনাদের মতামত। প্রথম কথা, লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমার যে কোয়েশ্চেন, আমার অভিজ্ঞতা যদি জানার জন্য বলেন। সো প্রথম কথা হচ্ছে লিখিত পরীক্ষার আসলে অনেকগুলা পার্ট আছে, হ্যাঁ, প্যারাগ্রাফ, এসে, লেটার, প্রতিটার বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, যেই ফরম্যাট গুলো আপনাকে মেনটেন করতে হবে, ফরম্যাটের উপরে মার্কস থাকে, এইসব অনেক কিছু থাকে। তো এই ডিটেলসে এখন আমি যাচ্ছি না, আমি কয়েকটা ছোট ছোট পয়েন্ট বলতেছি যেগুলো আপনারা মাথায় রাখবেন। এক, আপনি অনেক ভোকাবুলারি শিখেছেন, পরীক্ষা দিবেন তো অনেক ভোকাবুলারি শিখেছেন, যিনি খাতা দেখবেন উনি আপনার জন্য অনেক ভোকাবুলারি মাথার মধ্যে নিয়ে বসে নাই। সো কঠিন একটা শব্দ শিখেছেন, তাই সেই শব্দটা আপনার এই প্যারাগ্রাফ, এসে বা লেটারের মধ্যে ব্যবহার করতে হবে এমন কোনো বিষয় নাই। যেমন মনে করেন অবাক, বাংলা শব্দ, অবাকের একটা সিনোনিম হচ্ছে কিংকর্তব্যবিমূঢ়।
এই জায়গায় আমরা টোটাল 33 জন আছি। আমি মোটামুটি 100% শিওর আমরা কেউ সারা জীবনে কোনোদিন কোনো ভাব সম্প্রসারণ প্যারাগ্রাফে মানে বাংলায় কিংকর্তব্য বিমূঢ় শব্দটা ব্যবহার করেছি, কেউ করিনি। তাহলে এত সুন্দর একটা ভোকাবুলারি আমরা কাউকে উচ্চারণ বা সব ভাষা শেখানোর সময় দুষ্টামি করে তাকে কিংকর্তব্য বিমূঢ় উচ্চারণ করতে বলি, কিন্তু এটা আমরা কোনোদিন ব্যবহার করিনি। কেন করিনি? বিকজ আমরা জানি এটা ব্যবহার করার প্রয়োজন নেই। ঠিক একই রকম কঠিন কঠিন ভোকাবুলারি আপনি শিখেন, সেইটা কোথায় ব্যবহার করা যেতে পারে না যেতে পারে সেটা না জেনে সব জায়গায় ব্যবহার করা উচিত না। আমি ছোট একটা উদাহরণ দিই আরেকটা। অ্যাসিউস মানে কমানো, অ্যাপিস মানে কমানো, রিডিউস মানে কমানো, ডিক্রিজ মানে কমানো। এখন সব জায়গায় অ্যাসিউস আর অ্যাপিস ব্যবহার করা যায়। যেমন তেলের দাম কমেছে, এখানে আপনি অ্যাসিউস বা অ্যাপিস ব্যবহার করতে পারবেন, এখানে আপনি রিডিউস বা ডিক্রিজ ব্যবহার করতে পারেন। আবার কারো রাগ কমাচ্ছেন, আপনি মনে করেন কি অনেক রেগে গেছিল, তাকে শান্ত করছেন, রাগ কমাচ্ছেন, আপনি এখানে রিডিউস দ্য অ্যাঙ্গার বলতে পারবেন না, এখানে আপনি বলতে পারেন অ্যাপিস দ্য অ্যাঙ্গার। সো এবার আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা সব জায়গায় ইংলিশ শব্দ ব্যবহার সবগুলা ঠিকভাবে নাও জানতে পারি। এই কারণে আপনি শুধুমাত্র যেই ভোকাবটার প্রপার ব্যবহার জানেন সেই ক্ষেত্রেই কঠিন শব্দগুলো ব্যবহার করবে, আদারওয়াইজ ব্যবহার করবেন না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, কঠিন শব্দ ব্যবহার করলে মার্কস বেশি পাওয়া যায়, আর কঠিন শব্দ ব্যবহার না করলে মার্কস কম পাওয়া যায়। এটা একটা মিথ। আমি 3টা কম্পিটিটিভ এক্সামে আল্লাহর রহমতে শিখেছি, তো আমি এখান থেকে বলতে পারি কঠিন শব্দ আমি নিজে ব্যবহার না করেই শিখেছি। তার মানে কঠিন শব্দ ব্যবহার না করলেও চলে। মূল কথা হচ্ছে আপনাকে যেটা পড়তে বলা হয়েছে, আপনাকে যেটা লিখতে বলা হয়েছে সেইটা প্রপারলি লিখতে পারা। ভোকাবুলারি পরের বিষয়, আপনি যেটা লিখলেন সেইটা যা লিখতে বলা হলো সেইটা প্রপারলি লিখলেন কিনা। আপনাকে বলা হলো ড্রাগ অ্যাডিকশন সম্পর্কে লেখার জন্য। ড্রাগ অ্যাডিকশনের ভিতরে আপনি 4 ভাগের 3 ভাগ লিখলেন যে ড্রাগ কেন খারাপ, কেন ড্রাগ নিষিদ্ধ করা উচিত। তো আপনাকে তো লিখতে বলা হয়েছে ড্রাগ অ্যাডিকশন সম্পর্কে। যেমন আমি একটা আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমার একটা প্যারাগ্রাফ দিয়েছিল ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড এই শব্দটা শুনে অনেকেই লিখেছিল মানুষ যে দয়ালু হওয়া উচিত সেইটার উপর, কিন্তু ম্যানকাইন্ড শব্দের অর্থ হচ্ছে মানব জাতি। আপনাকে মানব জাতির উপরে লিখতে হবে। এটাই হচ্ছে মূল কথা, যে আপনাকে যা লিখতে বলা হয়েছে আপনি টু দ্য পয়েন্ট সেখানে লিখছেন কিনা, সেই কথাগুলো লিখছেন কিনা। তো দুটো জিনিস বললাম। 3 নম্বর জিনিস হচ্ছে সিলি গ্রামেটিক্যাল মিস্টেক এবং স্পেলিং এরার্স কখনো করা যাবে না। আপনি সহজ ভাষায় লিখেন, সহজভাবে লিখেন, কিন্তু সিলি গ্রামেটিক্যাল মিস্টেকস গুলা অ্যাভয়েড করতে হবে। যা হঠাৎ করে পরীক্ষার হলে গিয়ে আপনার শুরু করে সবগুলো অ্যাভয়েড করতে পারবেন না। ইট রিকোয়ার্স প্র্যাকটিস। আপনাকে কন্টিনিউয়াসলি রিটেন প্র্যাকটিস করতে হবে। রিটেন প্র্যাকটিস করার পর কেউ একজনকে যে এক্সপার্ট তাকে দিয়ে যেটা দেখাতে হবে। আপনার যদি কেউ একজন না থাকে তাহলে আপনি আপনার সাথে যে প্রিপারেশন নিচ্ছেন দুইজনেরটা শেয়ার করে দেখেন। এভাবে আপনার লেখাটা অন্য কাউকে দিয়ে দেখিয়ে নেন, যাতে আপনার সিলি গ্রামেটিক্যাল মিস্টেক গুলো আস্তে আস্তে রিডিউস করতে পারে। এবং স্পেলিং এরর্স গুলো মাথায় রাখবেন, একটা গ্রামেটিক্যাল মিস্টেক একটা হলে 1 মার্ক কাটা, বানান 3টা ভুল হলে 1 মার্ক কাটা, বিষয়টা এরকম না। আপনার একটা গ্রামেটিক্যাল মিস্টেকের কারণে যিনি খাতা দেখছেন তিনি আর পুরো জিনিসটা না দেখে আপনার 10-এর ভিতরে 7-8 মার্ক কেটে ফেলতে পারে, কোনো সমস্যা নেই, 10-এর 2 দিয়ে দিবে। তার কথা হচ্ছে সে 3rd পারসন সিঙ্গুলার নাম্বারের এস বাই এস বাদ দিয়ে দিচ্ছে, প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট ঠিক মতো লিখে না, তাকে আমি কেন মার্কস দিব না, মার্কস রিডিউস করে ফেলবো। সো সিলি গ্রামেটিক্যাল মিস্টেক এবং স্পেলিং এরার্স থেকে বেঁচে থাকবে। এবং লাস্ট আর একটা জিনিস, আমরা মনে করি বিশাল বিশাল সেন্টেন্স যদি লিখি, কন্টিনিউয়াসলি যদি আমি আমার কি বলে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে 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 যদি আমি একটা বিশাল বড় সেন্টেন্স বানাই, তাহলে এই জিনিসটা সুন্দর হবে। অ্যানসার ইজ নো। এত বড় বড় সেন্টেন্স লিখলে যিনি পড়তেছেন তিনি কিছুক্ষণ পরে হারায় যাবেন, যে আপনি পুরো সেন্টেন্সে কি লিখলেন তা বুঝে যায় না। এই কারণে ভ্যারি দ্য লেন্থ অফ ইউর সেন্টেন্সেস। যতগুলো সেন্টেন্স লিখবেন
সেখানে লেন্থ গুলো ভ্যারি করবে, কোনটা একটু বড় লিখবেন, কোনটা একটু ছোট লিখবেন, কোনটা দুইটা ক্লজ দিয়ে করলেন, আবার একটা ক্লজ দিয়ে করলেন, এরকম। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন কোনো এসে বা কোনো এসে ক্ষেত্রে এটা হয় যে আমরা সময় শেষ হয়ে যাচ্ছে, ফিনিশ করতে পারছি না, আমরা এক লাইন দিয়ে শেষ করে দিলাম, অর্থাৎ এক লাইনে কোনো একটা প্যারা লিখে শেষ করে দিলাম। এরকম করবেন না, হয় লিখবেন না, নয় জিনিসটাকে প্রপারলি করবেন, করার চেষ্টা করবেন। সো এইগুলা হচ্ছে রিটেন সম্পর্কে আমি বেসিক যে মানে কি বলবো বেসিক লেভেলে আপনাকে যে জিনিসগুলো কারেক্ট করতে হবে সেটা সম্পর্কে আপনাকে আমি আইডিয়া দিলাম। আমার মতে এই কটা জিনিস যদি আপনি একটু মাথায় রাখেন এবং এই জিনিসগুলো যদি আপনি এনশিওর করেন, তাহলে আশা করা যায় রিটেনে আপনি ভালো মার্কস পাবেন। জামিল ভাই আর কিছু অ্যাড করবেন? হ্যাঁ, না না, সবাইকে ধন্যবাদ। স্যার ধন্যবাদ স্যার, দোয়া ভাইয়া করিয়েন। ভাইয়া 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 জি ভাইয়া। হ্যাঁ মাহফুজ বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে শেষে দুইটা কথা না বলে শান্তি পাবো না, সেটা হচ্ছে মানে আপনাদের অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়া। কারণ হচ্ছে কে কি শিখলাম আমি জানি না, কিন্তু এই পুরো কোর্সটাতে আমি যা শিখলাম, যা পেলাম, যে রিসোর্স গুলো, এটা আমার লাইফ চেঞ্জিং রিসোর্স ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ স্যার, ধন্যবাদ আপনাদের সবাইকে। ওয়েলকাম হাফিজ, আপনাকেও, লুৎফুন্নেস আপনাকেও। স্যার দোয়া করিয়েন। দোয়া 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 রইল। আসসালামু আলাইকুম। স্যার থ্যাংক ইউ স্যার আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য এবং টাইমলি কোর্সটা শেষ করে দেওয়ার জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা স্যার আপনাদের প্রতি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।